ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা নেক্সট ক্লাস হলো আমরা আগামী মঙ্গলবার 4 নভেম্বর থেকে একটু চেঞ্জ হবে টাইমটা। সেটা হলো 6 PM বাংলাদেশ টাইম, আর আমাদের তখন হয় 7 AM, যেহেতু আমাদের 1 ঘন্টা আগানো হয়েছে। তো গেল এটা। তোমরা জানো এখানে কিন্তু আমরা ধরো তোমার যখন ক্লাস নেবো না তখন কিন্তু ফজরের আমাদের টাইম থাকবে। মানে ফজর নামাজ প্রায় 7:30-8টা পর্যন্ত থাকবে, মানে ফজর নামাজের আগে শুরু হবে বা নামাজ পড়ে শুরু হবে। হ্যাঁ, আচ্ছা গেল। আবার মাগরিব হবে কয়টা জানো কিনা? এই ধরো 5টায়। খুব ছোট একটা দিন। উম, তো গেল এটা। তো এখন হবে ইয়া আমরা করলাম বোর্ডে। আমাদের নেক্সট মঙ্গলবারে আমরা হাতে কলমে যেটা শিখবো। স্ক্রিন শেয়ার করতেছি তোমার জন্য। উম, একটু ওকে। এই প্রশ্নটা তো সবার কাছে আছে, তাই না? প্রশ্ন আছে জি তো স্যার। সবার কাছে। ওকে, তাই বেছে নিলা। আর আমি একটা স্যাম্পল উত্তর লেখা শুরু করছি অলমোস্ট। হ্যাঁ, উত্তরগুলো আমি আমি আমার মতো করে লিখতেছি। হ্যাঁ, ওকে। তো এটা এটা তোমার জন্য ভালো হবে। তুমি আমি ফাইনাল করার পরে দেবো, আমি এর মধ্যে ফাইনাল করে ফেলবো। তাহলে তোমার কাজ হলো এই টোটাল 1.5 ঘন্টা সময়, বিশুদ্ধ 1.5 ঘন্টা সময়, পরীক্ষার নিয়তে 1.5 ঘন্টা সময় নিয়ে বসবা। তারপরে যদি তোমার 2 ঘন্টা লাগতে পারে, আমি আবার বললাম তুমি টাইম কমাই না, 2.5 ঘন্টাও লাগতে পারে। কিন্তু তুমি লেখার পর কোথায় তুমি টাইমটা নষ্ট করছো বা কোন জায়গায় তুমি করতেছো, এটা মার্ক মার্ক করা হলো কাজ। তাহলে কোন সময় 1.5 ঘন্টা সময় হাতে নিবা বলো তো? টাইমটা আমার এখন বলে রাখো যে কখন 1.5 ঘন্টা সময়, 1 ঘন্টা বা 2 ঘন্টা তোমার সময় তুমি ফ্রি থাকবা, সেই টাইমটা বলো মঙ্গলবারের আগে। স্যার কখন? ওইভাবে তো বলা স্যার এটা হয় ক্লাসের আগে সম্ভব সলভ হয়। করে রাখবো। আমি মনে করি কালকে রাতে দেখলে বেটার হবে, কালকে রাতে। রাতে, এটার জি উপর স্যার, কোনো রাতে করা যায়। উইদাউট মানে প্রায়র প্রিপারেশন প্রিপারেশন নেওয়া যাবে না যে তুমি আগে প্রশ্নটা দেখছো বা এটা নিয়ে অ্যানালিসিস করছো, যাই আমরা টুকটাক করছি আলহামদুলিল্লাহ। ফ্রেশ বিশুদ্ধ পরীক্ষা নিয়ত বসে যাবো। তারপরে প্যাসেজ আছে, প্রশ্ন আছে, উত্তর করলা। প্রশ্ন তো লেটারের স্যার ভিতরে সলভ করে কি ফেলছি লিখতে স্যার। পারে? হ্যাঁ, হ্যাঁ। এটা তো স্যার আগে একবার সলভ করে ফেলছি স্যার। আগে করে ফেলছো? আচ্ছা, তা করলেও এখন নতুন করে আরেকবার স্যার, করো, সমস্যা নেই। এখন স্যার আরেকবার যেটা তোর অন্য একটা করেছেন আমরা, যেটা আচ্ছা করে ঠিক আছে, ফেলছি। আরেকটা করো, যেহেতু তোমার করা আছে ওইটার সাথে আমরা মিলাবো আর কি, বুঝছো? নতুন একটা করি স্যার। তুমি নতুন একটা করো, আর তুমি যেটা পুরাতন করছো না ওইটার সাথে আমরা ওই মঙ্গলবারে মিলাবো। ওকে, আচ্ছা। এখন দাঁড়ো, আমি এবার আমার আমার কথা আছে এখানে আরো। এখন দাঁড়ো, আমি গতকাল কোন কথাটা পর্যন্ত শেষ করছিলাম সেটা কও। যে কিছু প্রশ্ন আমরা অবশ্যই বুলেট মার্ক দিয়ে লিখবো, তাই না? জি স্যার। নোট কত নম্বরে ছিল? 7 নোট পর্যন্ত নোট হইতে স্যার। 7, নোট নোট 7 স্যার। সেভেন। নোট 7। রাইট। নোট 7 ছিল এটা। নোট 7 আমি বলে রাখি, বুলেট মার্কিং এর রেফারেন্স কি বলো? মার্ক নিয়ে লেখার লেখার রেফারেন্সটা আমি কি রাখছি বলো? রেফারেন্স কি বলো? এনসিটিভি। এনসিটিভির মধ্যে লার্নিং আউটকামের মধ্যে আমরা দেখছি যে বাক্যটা যখন করে বাক্যের মাঝখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে সেগুলার কি করা হয় বলো? আহ, মানে বুলেট মার্ক দিয়া করে রাখা হয়, কারণ ওই পয়েন্ট গুলা যেন চোখে স্পষ্টভাবে হয়, তাই না? ঠিক আছে, তাহলে এবং আরেকটা কথা এখানে লেখা রেখে ওইখানে যে যদি বুলেট মার্ক করে ফ্রেজ আকারে লিখলে, যখন ফ্রেজ আকারে পয়েন্ট আউট করলে, PHRS, ফ্রেজ আকারে পয়েন্ট আউট করলে পয়েন্ট আউট করলে বাক্য লেখার আহ, চিন্তা মানে কমে যায়। বাক্য লেখার চিন্তা কমে যায়। হ্যাঁ, চাপ কমে যায়, চাপ কমে। এটা হলো একটা প্লাস পয়েন্ট আর কি। কিসের প্লাস পয়েন্ট গুলো? কিসের বলো? স্যার এমন করে স্যার সর্বোচ্চ কয়টা কোয়েশ্চেন দিতে পারবো? মানে একটা দেখাচ্ছি আমি তোমার, অনেকগুলো প্রশ্ন তো দেওয়া যাবে। আচ্ছা, তারপরে একটা কথা আমার ছিল। উম, উম,
আচ্ছা, আমি কি লিখছিলাম যে প্রথম প্রশ্নের উত্তরটা মানে খালি রাখবো এই কথাটা লিখছিলাম? প্রথম প্রশ্নের উত্তর, জি স্যার। জি জি স্যার। প্রথম স্যার। প্রশ্ন উত্তর যদি দাঁড়া, এই যেমন ধরো, যেমন গতকাল আমি নিজেই তো দেখো আমি রিজার্ভ ব্রেন ট্রেন আমি নিজেই আমার চোখে পড়ে নাই। তাহলে খেয়াল করে দেখো, প্রথম প্রশ্নের উত্তর যদি কেউ রিজার্ভ ব্রেন ড্রেন লিখে, তুমি কি মনে করো যে আদৌ এটা ভালো লিখতে পারবে? না স্যার, পারবে কি? পারবে না, এটা শিওর। পেসেজ না পারলে এটা বোঝা যাবে না স্যার। এটা অসম্ভব, কারণ প্রথম বাক্যে ব্রেন ড্রেন সম্পর্কে বলা আছে, রিভার্সের কথা বলা হয়নি। রিভার্সের কথা শেষে আছে, ইভেন শেষে আমার নিজের চোখেই পড়েনি, কিন্তু আইডিয়াটা বার্ড সাইড ভিউতে যতটুকু মনে হয়েছিল যে হ্যাঁ এটা আয়না নেয়ার কথা বলছে। তো ফলে আমরা যদি প্রথম প্রশ্নটা এরকম যদি থাকে, কারণ প্রথম প্রশ্নটা কোনোভাবেই, আমি এটা কিন্তু আরেকবার ইয়ে করে রেখো, প্রথম প্রশ্নটা আমি কোনোভাবেই কি করতে চাই না বলো, মানে দুর্বল ভাবে উপস্থাপন করতে চাই না। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট আছে। আচ্ছা, নোট করতে হবে, লাস্ট একটা কথা আছে, এরপর আমি একটা প্যাসেজ তোমার সলভ করতেছি। নোট কত নম্বর? এখন টাইটেল লেখার ক্ষেত্রে সুইটেবল টাইটেল, টাইটেলের ক্ষেত্রে কি করবো বলো? টাইটেল যদি থাকে, টাইটেল লিখতে বলা হয়, টাইটেল লেখার কৌশল, কৌশল সাধারণত আমরা তো কি করে ফেলি, এক লাইনে টাইটেল লিখে ফেলি। টাইটেল লেখা রাখো। টাইটেল এক নম্বর কথা হলো, কৌশল হলো, এক নম্বরে টাইটেল সম্পর্কে ধারণা পাবো। টাইটেল সম্পর্কে একটা ধারণা পাবো কোথায় বলো? স্যার লেটার টু সম্পর্কে লেটার টু এডিটর এডিটর। এখানে। সম্পর্কে ধারণা পাবো, ধারণা পাবো, ধারণা পাবো লেটার টু এডিটর প্রশ্নে। গেল। লেটার টু এডিটর প্রশ্নে কি বলা হয়েছে বলো তো একটু? লেটার টু এডিটর প্রশ্নটা এরকম করে শোনো তোমার। 46। হ্যাঁ, 446 বলো, প্রশ্ন লেটার টু এডিটর প্রশ্নটা কি ছিল? প্রিভেন্ট রিভার্স ব্রেন ডেথ। তাহলে প্রিভেন্ট এবং রিভার্স এই দুইটার কথাই কিন্তু প্যাসেজে বলা আছে, তাই না? প্রিভেন্ট এন্ড রিভার্স, তাই না? স্ট্র্যাটেজিস টু, তাহলে প্রিভেন্ট এন্ড রিভার্স ব্রেন ড্রেন, খেয়াল করে দেখো। তাহলে প্রিভেন্টের কথা বলা হয়েছে, ব্রেন ড্রেন নিয়ে বলা হয়েছে, তাহলে এইটার আলোকে তুমি একটা শিরোনাম টাইটেল তৈরি করবা আর কি, মানে এই যে আমার যে ইয়াটা প্রশ্ন, অ্যাড ইউর কমেন্ট, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এটার আলোকে তুমি মানে ইয়াটা বের করবা, মানে এটা একটা ধারণা পাওয়া যাবে। এখন আমার একটা প্রশ্ন আছে, কথা আছে, তার কথাটা শেয়ার করতেছি। টাইটেল কি শুধু মানে সরাসরি টাইটেল লিখে ফেলবা কিনা, এইখানে আমি একটা তোমার একটা স্ক্রিন শেয়ার করে দেখো, ওই শীটটা আছে না, আজকে যে শীট দিলাম, শীটটা যে দিছি পাইছো কিনা? জি স্যার। শীটটা খোলো একটু, শীটের যে টাইটেলের প্রশ্ন লেখা রাখো, লেখা রাখো, এই আগে লেখা রাখো। উম, আমরা সরাসরি টাইটেল আর লেখার আগে আহ, তোমার কি করবো বলো? আহ, টাইটেল লেখার ক্ষেত্রে এটা মনে আছে কিনা, টাইটেল লেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে ক্ষেত্রে সেসব ড্যাশ কৌশলটি অনুসরণ করা যেতে পারে। ইয়েস অর নো বলো, সেসব Yes. ড্যাশের কথা মনে আছে? ড্যাশের কথা মনে আছে? জি স্যার। Yes, sir. এছাড়াও, এছাড়াও টাইটেল লেখার ক্ষেত্রে নিজের অভিমতের পক্ষে সামান্য সাফাই পাওয়া যেতে পারে, এটা কেমনে আবার? এছাড়াও টাইটেল লেখার ক্ষেত্রে, টাইটেল লেখার পূর্বে, পূর্বে নিজের অভিমতের সপক্ষে, নিজের অভিমতের সপক্ষে, সপক্ষে সামান্য সাফাই দেওয়া যেতে পারে। আবার বলবো যে সাফাই আবার কি? সাফাই দেওয়া যেতে পারে। স্যার নিজের লেখার পূর্বে নাকি স্যার পরে স্যার? নিজের টাইটেল লেখার পূর্বে নিজের অভিমতের সপক্ষে সামান্য সাফাই দেওয়া যেতে পারে। সাফাই দেওয়া যেতে পারে মানে কি? এই দেখো হ্যালো, সাফাই টাইম। তোমার কি তোমার কি হবে চিন্তাই হলো না? দেখো, এই ইয়ার মধ্যে একটু কাইন্ডলি দেখো, দাঁড়া আমি প্রশ্নটা নিয়ে আসতেছি। মিউট করে ফেলো তো কাইন্ডলি। হ্যাঁ
আচ্ছা যেহেতু তোমার নিচে নামার কোনো সিঁড়ি বা ওকে, এবার দেখো আমি এবার আসো আমরা ওই প্রশ্নটা একটু দেখি, কোশ্চেন নম্বর সলিউশনটা দেখো, 1 নম্বর টিভিটি কোশ্চেনের সলিউশনটা কে শেয়ার করতেছে? তাহলে রেজাল্ট, হ্যাঁ বলো। এটা আমরা এরকম বলতে পারি, দ্য টাইটেল অফ এ প্যাসেজ মে সিম, এটা খেয়াল করে দেখো, রাইট এ সুইটেবল টাইটেল বলতেছে না? যদি এরকম ইয়া দেওয়া হয়, যদি এটা থিমেটিক কোশ্চেনের মধ্যে থাকে, দ্য টাইটেল অফ এ প্যাসেজ মে সিম ডিফারেন্ট টু ইচ রিডার, however after reviewing the entire passage I think a suitable title for this passage may be, যদি টাইটেল লিখতে বলা হয় প্যাসেজের মধ্যে, ওই থিমেটিক কোশ্চেনের মধ্যে, তাহলে তুমি শুরুতে এই কথাটা স্বীকার করে নিবা যে আমি যে টাইটেলটা লিখতে চাচ্ছি এইটা হয়তো কিসের সাথে নাও মিলতে পারে, বলো আপনার মতের সাথে নাও মিলতে পারে, ঠিক আছে? অথবা if asked to suggest an appropriate title after a thorough evaluation of a passage, different readers will consider the title from different perspectives, but after carefully scrutinizing, skimming and scanning the whole passage I think the passage may be embellished অথবা adorned with the following heading, তাহলে তুমি একটু কাইন্ডলি, আমি মনে করি যে প্রথমটা অথবা দ্বিতীয় 3 নম্বরটা একটু দ্রুত টুকে নাও, এই একটা, বুঝছো কিনা? অর্থাৎ তুমি যে টাইটেলটা লিখছো এটা লেখার আগে তুমি জানা রাখলা যে স্যার হয়তো আমারটা আপনার সাথে নাও মিলতে পারে, তবে এটাও সত্য। আহ, উম, একটা প্যাসেজ পড়ার পরে এক একজন রিডার এক এক ভাবে এটার মানে ইয়ে দিবেন, কি দিবেন বলো, টাইটেল দিয়ে থাকতে পারেন। তো আমার কাছে স্যার মনে হইতেছে স্যার দুই 2 নম্বরটা নম্বরটা I have দিলে come কেমন হয়? across the quote from Leo Tolstoy, if so many men, so many minds. In other words, no two men, এটাও খুব ভেরি নাইস, এটা উদাহরণ দিয়ে লিখছো যে no two men are same in minds and hearts. However, as far as I go through the text, it appears, কোনো সমস্যা নাই। মানে দ্যাট মিনস তুমি টাইটেল লেখার আগে তোমার অভিমতটা বুঝাইলা যে আমারটা হয়তো একটু আপনার মতের চেয়ে ভিন্ন হইতে পারে, তবে আমার পুরো প্যাসেজটা স্ক্রুটিনাইজ করার পরে আমার কাছে মনে হচ্ছে যে টাইটেলটা এরকম হইতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে লেখার পরিধিটা একটু বাড়লো আর কি। তুমি স্ক্রিনশট দাও, একটু দ্রুত টুকে নিও পরে। ডান, লেখা শেষ? মানে স্ক্রিনশট দিছো কিনা বা লিখছো কিনা এটা ইয়ার মধ্যে লেখা রেখো, অফকোর্স মুখস্থ করে ফেলো। আমি কি ক্লোজ করবো? জি স্যার, আচ্ছা স্ক্রিনশট। ওকে। তো এবার একটু খেয়াল করো, আমি এই একটা প্রশ্ন সলভ করে এইটার আলোকেই তুমি আগামী স্যার কোশ্চেনটা লিখবে। হ্যাঁ এক বলো, মিনিট একটু হুম, এটা ছবি তুলে নিন। ছবি তুলে রাখো। মানে 3টা যেটা তোমার কাছে ফেভারেবল মনে হয়, তুমি সামান্য একদম সরাসরি টাইটেল লেখার পূর্বে স্যারের জানাই রাখবে যে স্যার হয়তো আপনার মতের সাথে আমার ভিন্ন হইতেও পারে, কারণ এমনটাই তো হয়, কারণ পৃথিবীর সব মানুষের মুখের কথা তো একরকম হবে না, মনের ভাবও একরকম হবে না। এই প্যাসেজটা পড়ার পর আপনি হয়তো ভিন্নভাবে দিতে পারেন, আমার কাছে মনে হইতেছে এটা। ওকে, এটা তোমার জন্য। স্যার স্যার এই টাইটেলটা কি সামারিতে দেওয়া যাবে পরে নাকি? না, সামারি টাইটেলটা আমরা ভিন্নভাবে দেবো, কারণ সামারিতে টাইটেল লেখার ক্ষেত্রে যদি এটা কিভাবে এটাও লিখতে পারবা, কিভাবে লিখবে এটা আমি দেখাবো, ঠিক আছে? ওকে, ডান। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম তো স্যার। স্যার 3টাই কি লিখতে হবে? আরে না, আমি অপশন দিলাম আর কি, যার যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার কাছে ভালো লাগে। মানে সংক্ষেপে যদি লিখতে চাও যে প্রথম বাক্যের মধ্যে বলে দিলে যে এক এক প্যাসেজের এক এক রকম পাঠকের কাছে এক এক রকম শিরোনাম বলা হয়, একটা প্যাসেজ দিয়ে কারোর যদি বলে এটার টাইটেল তৈরি করতে দাও, পৃথিবীর কোনো মানুষেরই এটা একরকম হয়ে যাবে এটা এমনটা না। 10 জন পরীক্ষার্থী থাকলে 10 রকমেরও হবে।
অর্থাৎ তবে আমার কাছে পুরো বিষয়টাকে স্ক্রুটিনাইজ, স্কিমিং, স্ক্যানিং করার পরে, রিভিউ করার পরে পুরো প্যাসেজটা আমার কাছে মনে হয় এই সুইটেবল। এই যে লাইনটা, আই থিঙ্ক দ্য প্যাসেজ মে বি এমবেলিশড অ্যাডর্নড উইথ দ্য, এই শিরোনাম দ্বারা এটাকে অলংকৃত করে যেতে পারে। ভেরি নাইস কথা, ঠিক আছে। এরপরে নীল কলম দিয়ে শিরোনামটা লিখে দিলাম, ডান। এবার আমরা একটু চলো, মনে রাখবো আগামী ক্লাসে আমরা একদম 46 প্রশ্নটাকে একদম আলু ভর্তা বানাই ফেলবো এবং আস্থা তৈরি করবো যে আমরা ইনশাল্লাহ এটা মানে খুব ভালোভাবে ইয়ে করতেছি। একটা দিয়ে অনেকগুলো প্রশ্ন, মানে একটার উপরে কনফিডেন্স নিয়ে আসবে, চলে হয়ে যাবে। ওকে, এবার একটু উম স্যার টাইটেলটা লেখা শিখাবেন না? ওখানে অ্যান অ্যাসেসমেন্ট কেন লিখলেন সেটা তো বুঝলাম না। ও মানে, কোনটা বলো একবার? ওই যে ইমপ্লিমেন্টেশন ডেল্টা প্ল্যান, যেটা এটা মানে একটু দেখাবো, এর এটা আগে দেখাবো, এটা দেখাচ্ছি, এটা নিয়ে আমি এখন কথা বলবো। এটা এখন আমার পড়া। আচ্ছা, একটা কথা আমার একটু জানা মনে রাখবা যে, একটা কথা, ইংরেজি খাতার মধ্যে কয়টা বিষয় মূল্যায়ন করা হয় সেটা বলো। এর জানো কিনা? রুব্রিক্স, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলা হয়। ইংরেজি একটা আপনি ভিন্ন প্রসঙ্গ বলতেছি, রুব্রিক্স, রুব্রিক্স সম্পর্কে কারো ধারণা আছে কিনা? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলা হয়, মানে কয়েকটা রুব্রিক্স, সেগমেন্টে ভাগ করা। রুব্রিক্স সম্পর্কে কারো স্পেলিং, ধারণা আছে বল? হ্যাঁ স্যার ওই যে তিনটা বলছেন যে স্পেলিং ভুল করা যাবে না, ওভার রাইটিং করা যাবে না। মনে রাখো, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলে কি আমরা গ্রামাটিক্যাল ভুল। তিনটা। এক নম্বর হইলো, মনে রাখো, এক নম্বর হইলো কন্টেন্ট, কন্টেন্ট। এই চারটা বিষয়ের উপর মূল্যায়ন করা হয়। মানে ওই যে আমরা তো খাতা দেখার সময় এই যে এনসিটিভি থেকে 2 নম্বর, এটা আমাদের ট্রেনিং এ বলা হয়েছিল আর কি। 2 নম্বর হলো স্পেলিং, এসপি ডাবল স্পেলিং। 3 নম্বরে হলো তোমার অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে কি, কে বলতে পারবা কিনা? হোয়াট ডু ইউ মিন বাই অর্গানাইজেশন? অবস্থান। ধারাবাহিকতা স্যার, হ্যাঁ ধারাবাহিকতা। হ্যাঁ, মানে যে অর্গানাইজেশন মানে তোমার এটা যেন একটা সামারি পড়ছো, এটা যেন ব্যাখ্যা মনে না হয়। ধারাবাহিকতা তারপরে অর্গানাইজেশনের মধ্যে তুমি 1 নম্বরে ইন্ট্রোডাকশন দিলা, 2 নম্বরে কনক্লুশন দিলা, 3 নম্বরে হোয়াট ইজ এটা দিলা, 4 নম্বরে সুপারিশ দিলা, 5 নম্বরে চ্যালেঞ্জ দিলা। তাহলে তো সর্বনাশ, তাই না? মানে এর জন্য এটা একটা মানে মানে ওয়েল ইন্টিগ্রেটেড হয়, একটার সাথে আরেকটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়, বর্ণনাটা যেন ধারাবাহিকতা বজায় থাকে। আর 4 নম্বর হইলো ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি, ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি। একটা বিষয় মাথায় রেখে তো এখানে আমার এই ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি? গ্রামার স্যার। ভাষা শব্দ, All ভাষা শব্দ। sentences are grammatically correct. লেখা রেখে ব্র্যাকেটে, all sentences are grammatically correct. তাহলে ফলে মানে এই তিনটা বিষয়ের দিকে আমরা যদি খুব বেশি ফোকাস করি, কোনো মতেই আমার যেন বানান ভুল না হয়। এরপরে অর্গানাইজেশন মানে আমি যেন ঘটনাটা ধারাবাহিকভাবে লিখি, ধরো সামারি লিখতেছি, সামারিটা যেন ওয়েল অর্গানাইজড হয়। ধারাবাহিকভাবে আমি মূল কথা লিখতেছি, উল্টা পাল্টা বাক্য মানে র্যান্ডম সেন্টেন্স হবে না, তাই না? মানে অর্গানাইজ সেন্টেন্স হবে। তারপরে হলো কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেসি মানে আমি গ্রামাটিক্যালি সবগুলো বাক্য কারেক্ট লিখতেছি। আর আমি কন্টেন্টের মধ্যে তো আছি, আমি ব্রেন নিয়ে লিখতেছি। অতএব নিশ্চিন্তা মুক্ত থাকো, যদি এইটা ফলো করো তাহলে আমাদের এটা কোথা থেকে দেওয়া ছিল জানো কিনা? করোনার সময় তোমরা ইয়ে পড়ছিলে, করোনার সময় কি ওই যে অ্যাসাইনমেন্ট দিতে মনে আছে কিনা? করোনার সময় অ্যাসাইনমেন্ট দিত স্কুলগুলোতে, কলেজগুলোতে, তার মনে আছে এই ধরনের কথা? ওই যে দেখবা ওইখানে অ্যাসেসমেন্ট একটা, ওইখানে রুব্রিক্স একটা দেয়া আছে, ওইটা তুমি রেফারেন্স হিসেবে স্যার বললাম এটা আর কি। সারা এটা দুনিয়ার আসলে সব কোথায় জায়গায় ইউজ করব? তোর ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে এই রুব্রিক্স হলো 4টা, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া 4টা। আবার বলো ল্যাঙ্গুয়েজ, এটা তো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেই কন্টেক্ট বা কন্টেন্ট ঠিক আছে, মানে যেটার উপরে বলা হয়েছে সেটার উপরে তুমি লিখতেছো। গুড গভর্নেন্স বলা হচ্ছে ইউ আর ফোকাসিং গুড গভর্নেন্স। রচনার ক্ষেত্রে একটা বলে রাখি, একটা কোশ্চেন বলে রাখি, যেই রচনায় আসুক তুমি বারবার সাস্টেনেবল এডুকেশন, তুমি বারবার ট্রাই করবা এই শব্দটারে ফেস করার জন্য, মানে নিয়ে আসার জন্য। আবার বললাম, কি বলছি বলো? মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি তোমার দুর্বলতা থাকে, তুমি বারবার কোন শব্দটা লেখার চেষ্টা করবা বলো? সাস্টেইনেবল এডুকেশন। ওই যে যেই
যেইটা আসছে মোরাল এডুকেশন আসছে, ধরো মোরাল এডুকেশন শব্দটারই বারবার 3 4 5 বার কি করবা, রিপিট করবা রচনার মধ্যে লেখা রেখো। বিশেষত রচনার মধ্যে যেই রচনাটা লিখতে বলা হয়েছে এই রচনাটার নাম 4 5 বার এসএসসি কি তে করবো লিখতাম বলো, স্যার, বারবার দিতাম। রিপিট করবো। তাহলে কি হবে, স্যার বুঝবে ইউ আর ইন দ্য রাইট কন্টেন্ট, তুমি ঠিক মতোই আছো, তুমি মানে ওই বিষয়টা ফোকাস করতেছো, এবং স্যার এটাতে ইয়ে হবে এরপর, কারণ কোনো মতেই স্যার তোমার উদ্ধার করতে পারবে না। ফলে এরপরে স্পেলিং আর এইগুলো দিয়ে কিন্তু আমার মূলত নাম্বার উঠবে। ঠিক আছে, তুমি কতটুকু তথ্য দিতে পারছো, কতটুকু ডেটা ফেটা দিছো, এগুলো কিন্তু কোনো মতেই গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলো অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। অসংখ্য ডেটা দিছো কিন্তু তোমার কোনো বাক্য বলা হয় নাই, কোনো নাম্বার পাইবা কিনা বলো, একটা বাক্য সঠিক হয় নাই, তুমি কি নাম্বার পাইবা? হ্যাঁ বা না বলো। জি না স্যার। তাই না? তুমি দেখো পুরা গরু রচনা ভালোই লিখছো, সবই লিখছো, 2টা সিং আছে সব লিখছো, কিন্তু একটা বাক্য বলা হয় নাই, তোমার কি আদৌ কোনো নাম্বার দেবে কিনা সেটা বলো পেশাদারির মধ্যে। আমার মূল কথা হচ্ছে গরুর প্রথমত হলো যে এইগুলা, তুমি গরু রচনা লিখতেছো এবং ওই যে ক্রাইটেরিয়া গুলা, প্রত্যেকটা বাক্য ল্যাঙ্গুয়েজ টেস্ট করতেছি, তো বাক্যগুলা কারেক্ট হয়েছে। গরুর 2টা সিং আছে, এটা ঠিক আছে, একটা লেজ আছে, কিন্তু আমি এটাও জানিলাম কিন্তু এই 2টা ভুল ইংলিশে লিখছি, আবার নাম্বার হবে কিনা সেটা কো। তাহলে এটা কি ইনফরমেশন জরুরি নাকি বাক্যটা কারেক্টলি লেখা জরুরি? ওকে, ওকে। এখন আমি স্যার চলো স্ক্রিন শেয়ার হলে করে স্যার এবার ভুল আসো। হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার আসো। হলে স্যার ভুল হয়ে যায় স্যার। হ্যাঁ এগুলো একটু, আচ্ছা এবার আসো, স্যার এবার একটু আমি স্ক্রিন শেয়ার করতেছি, প্লিজ দেখো। স্ক্রিন শেয়ার করে এটা বলতেছি, দেখো এই উম, এই ডেল্টা প্ল্যান সম্পর্কে একটা ধারণা যে যে এই প্যাকেজটার মাধ্যমে এটা আমি কিভাবে লিখলাম, হ্যাঁ এটা কিভাবে লিখছি, আগে প্রশ্নটা দেখতে যাই। স্যার একটা কোশ্চেন স্যার। বল। স্যার এই যে আপনি যে আজকে যে প্যাসেজটা দিছেন, তো আমি হচ্ছে কয়েকটা আর কি ট্রাই করছিলাম। তো হচ্ছে স্যার সেকেন্ড কোশ্চেনে এরকম লিখছিলাম যে কিছু এক্সট্রা তথ্য দিছিলাম যেটা হচ্ছে প্যাসেজে নাই। তো এটা কি দেওয়া আচ্ছা যাবে স্যার? দাঁড়াও, ঠিক আছে, আমি এটা এটা চললাম, আমরা এটা নিয়ে 40 মিনিট কথা বলবো, 30 40 মিনিট, মনোযোগ দিয়ে শোনো প্লিজ, খেয়াল করো। এখন আমরা আনসার দ্য কোশ্চেন্স বিলো, ডোন্ট কপি এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ, এরকম তো থাকে। তাহলে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, আমার বলে দিচ্ছি হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। আচ্ছা হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর প্রশ্ন, গভীর মনোযোগ, এটা প্রশ্ন সলভ করতেছি, দেখো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর উত্তর কি আমরা শুরুতে লিখবো না শেষে? স্যার ফাঁকা রেখে দিব। মানে ফাঁকা শেষে রেখে লিখবো। যাবো, শুরুতে লিখবো কিন্তু প্রথমে লিখবো না, কারণ আমি তোমারে এটা বুঝাইতে পারবো যে তুমি হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর উত্তরটা প্রথমে লিখলে তুমি ভালোভাবে লিখতে পারবা না, আর ভালোভাবে লিখলেও মেইন আইডিয়াটা দিতে পারবা, সাপোর্টিং আইডিয়াটা দিতে পারবা না। ওকে, আচ্ছা। সেকেন্ড হলো ফর দা, ফর হোয়াট পারপাসেস দ্য গভর্নমেন্ট, আমরা প্রশ্নগুলো পড়তেছি, পড়ার সময় আমরা কি রাখবো, খেয়াল করবো যে ফর হোয়াট পারপাসেস দ্য হ্যাজ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফর্মুলেটেড, কেন ইয়ে করছে, পারপাসটা কি, আমি পারপাস টাইপের শব্দ করতে কিওয়ার্ড হবে, গুলা। হ্যাঁ কিওয়ার্ড গুলো। হোয়াট কাইন্ড অফ লস অর নেগেটিভ ইম্প্যাক্ট, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট কুড বাংলাদেশ ফেস ইফ দ্য প্রজেক্ট ইজ নট ইমপ্লিমেন্টেড, তাহলে এটা কোন ধরনের নেগেটিভ ইম্প্যাক্টে পড়বে, হ্যাঁ কোন ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তোমার ইয়ে হবে এই ইয়ার মধ্যে, কিসের মধ্যে বলো, যদি এটা ইমপ্লিমেন্টেড না হয় তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো আমি চুজ করবো। হোয়াট দ্য বেনিফিটস উইল বাংলাদেশ, হোয়াট বেনিফিটস উইল বাংলাদেশ বি এবল টু এনজয়, তাহলে বেনিফিট গুলা কি যদি ডেল্টা প্ল্যান ইমপ্লিমেন্টেড হয়, বেনিফিট গুলা কি হইতে পারে। আচ্ছা দাঁড়াও, তো এখন একটা কথা কিন্তু তোমার বলছি, প্রশ্নগুলো কি পয়রা চলে দেবা গোলদাগ দিয়া, নাকি সাথে একটা স্ট্রিম অফ কনসাসনেস, চেতনার অন্তশীল প্রবাহ থাকবে, যে কিছু উত্তরগুলা কেমন হইতে পারে, তুমি এটা একটা রূপকল্প তুমি চিন্তা করে ফেলবা, তা বলা ছিল কিনা সেটা বলো। জি স্যার। ধরো বিপদে পড়ে গেছি, আমার একটা ঝামেলা হয়ে গেছে, টাইম আমি ধরো প্যাসেজ করতে গিয়ে সময় হয়তো বেশি নষ্ট করে ফেলছি, এখন তুমি বলো হোয়াট কাইন্ড অফ লস আর নেগেটিভ ইম্প্যাক্ট কোড বাংলাদেশ, যদি ডেল্টা প্ল্যান ইয়া না হয় তাহলে কি ধরনের লস হইতে পারে, তুমি প্যাসেজ না করে বলো আমারে। স্যার উপকূলীয় অঞ্চলে ক্ষতি হবে, হাওর, ক্ষতি হবে, তারপরে বন্যা স্যার বেড়ে যাবে, ইকোনমিকে খরা সৃষ্টি হবে স্যার, অর্থনৈতিক অর্থনীতিতে প্রভাব পড়বে, প্রভাব কমে। অর্থনীতিতে প্রভাব পড়বে, তারপর স্যালাইনিটি unemployment বৃদ্ধি create পাবে, হবে। স্যালারি বৃদ্ধি পাবে। আমি আমি এইটাই যাচ্ছি, বিশ্বাস করো তুমি যা ভাবতেছো প্যাসেজের মধ্যে অনুরূপই লেখা আছে, তো আমি চাইছি তোমার ভাবনাটা জেনারেট করে ফেলো, প্রশ্ন পড়ার সময় একটা অনুমিত উত্তর বের করে ফেলবা।
এটা তোমার চাপ কমাবে, সময় মতো লেখা লিখতে পারবা। তারপরে হুইচ বেনিফিটস উইল বাংলাদেশ বি এবল টু এনজয় ইফ দ্য ডেল্টা প্ল্যান কি উইল, ডেল্টা প্ল্যান যদি ইমপ্লিমেন্ট হয় বাংলাদেশে কি কি সুবিধা হবে, বেনিফিট কি হতে পারে বলো? অর্থনৈতিক ইকোনমি উন্নতি গ্রোথ হবে করবে। স্যার, অর্থনৈতিক টাকা সচল হবে। এরপরে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা হবে, এমপ্লয়মেন্ট বাড়বে। এরপর হ্যাঁ, এমপ্লয়মেন্ট বাড়বে। এমপ্লয়মেন্ট বাড়বে। এরপরে কি বন্যা বলো, হবে, জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষতি থেকে বাংলাদেশ কিছুটা হলেও উত্তরণ করতে পারবে না? জি রিফিউজি কমবে। রিফিউজি কমবে, মাশাআল্লাহ, এগুলোই তো কথা। তাহলে দ্যাট মিনস আমি প্রশ্নের উত্তর করার সময় আমি ট্রাই করবো যে আমি সম্ভাব্য একটা উত্তর বের করে ফেলতে পারছি কিনা। তাহলে দেখবা যে তুমি এবং খোঁজ করবা যে প্যাসেজে এমন কথা বলা আছে কিনা। তুমি প্যাসেজে উত্তর খুঁজতে যাও না, উত্তরটা আমি আমার বিবেককে জিজ্ঞেস করবো, কগনিটিভ, মানে আমার আমার এটা মনে করবো যে এগুলো কগনিটিভ প্রশ্ন, যে আমার প্যাসেজ নাই, এগুলোর উত্তর কি হইতে পারে, তখন আমি কি বলতাম। ওকে, হ্যাঁ। তারপরে হলো ইন হুইচ সেক্টরস দ্য ডেল্টা প্ল্যান হ্যাজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক, তাহলে আমি ওয়ার্ল্ড ব্যাংক খুঁজে দেখবো, ওয়ার্ল্ড ব্যাংকে কোন জায়গায় আছে, ওয়ার্ল্ড ব্যাংক খুঁজে দেখবো যে এগুলো সমস্ত যদি ক্লু দেওয়া থাকে ওয়ার্ল্ড ব্যাংক কোন জায়গায় ইনভেস্ট করছে, এগুলো খুব দ্রুত পাইয়ে ফেলবো আমি, তো ওয়ার্ল্ড ব্যাংক খুঁজে পাবো শিওর এখানে, হ্যাঁ। হোয়াট ইনিশিয়েটিভ হ্যাজ দ্য গভর্নমেন্ট টেকেন টু ইমপ্লিমেন্ট ডেল্টা প্ল্যান, ডেল্টা প্ল্যান জন্য সরকার কি কি উদ্যোগ নিচ্ছে, তাহলে আমি গভর্নমেন্ট খুঁজে পাবো, গভর্নমেন্ট কোন জায়গায় কথা বলছে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ বলতে তুমি কি বুঝো, এটা একটা কথা। তাহলে আমি এটা যদি ক্যাপিটালাইজেশন করা আছে, নিঃসন্দেহে এটা ইয়াতে দেয়া আছে, কোথায় দেয়া আছে বলো? পেসেজ অ্যাপ্রোচে দেয়া আছে। দেওয়া আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কি টু অ্যাচিভিং দ্য ডেল্টা প্ল্যান, নিশ্চয়ই এখানে কোন ডেল্টা প্ল্যান অর্জনের কোন সূত্র কৌশল দেয়া আছে, আমি সেটা লিখবো। হোয়াট ইফেক্টিভ স্টেপস ক্যান বি টেকেন টু ইমপ্লিমেন্ট দ্য ডেল্টা প্ল্যান, এখানে খেয়াল রেখে হবে এই একটা প্রশ্ন। যদি একটা কথা ওই থিমেটিক কোশ্চেনের মধ্যে লিখে রেখো, যদি কোন আমার মতামত জানতে চাওয়া হয়, খেয়াল করে রেখো যে কোন স্টেপ নেওয়া যেতে পারে, তাহলে যদি আমার মতামত কখন দেব, যদি প্রশ্নে আমার মতামত জানতে চাওয়া হয়, তাহলে আগে প্যাসেজের আলোকে মতামত লিখবো, তারপরে নিজস্ব মতামত লিখবো। তাহলে খেয়াল করো কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে, আমি ট্রাই করেও দেখে যে এখানে কোনো পদক্ষেপের কথা বলা আছে কিনা, এরপরে আমি দুই একটা পদক্ষেপ লিখবো। ঠিক আছে, তাহলে কোনো মতামত দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা প্রয়োগ করবো বলো? আমরা সরাসরি সব নিজের মধ্যে দিয়ে ফেলবো, নাকি আগে প্যাসেজের আলোকে লেখার চেষ্টা করবো? আগে পেসেজের আলোকে স্যার, হ্যাঁ, লিখে রাখো কোনো পেসেজের মতামত বাইরে থেকে কিছু আগ নিতে পারবো স্যার, যখন মতামত জানতে চাইলে আগে প্যাসেজের আলোকে মতামত দেবো, তারপরে নিশ্চয়ই প্যাসেজের মধ্যে কিছু তো বলা আছে, হোয়াট ইফেক্টিভ স্টেপস ক্যান বি টেকেন, কোন ধরনের পদক্ষেপ নেওয়া এছাড়া যেতে পারে। বাইরে থেকে কিছু নেওয়া যাবে স্যার, হ্যাঁ, এরপরে বাইর থেকে দুই তিনটা দিবা, আগে প্যাসেজেরটা, তারপরে হলো কি বলো বাইর থেকে। ওকে, সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দিস প্যাসেজ। ওকে, আচ্ছা, এবার আসো। 30 সেকেন্ড এর মধ্যে বল সামারি উইদিন সামারি অফ দ্য প্যাসেজ। আচ্ছা, খেয়াল করো, আমি সামারিটার কথা আগে শেষ করে দিই, সামারিটার বিষয়টা আগে শেষ করি। সামারিতে যদি আমি লিখি দ্য প্যাসেজ মেইনলি ফোকাসেস অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডেল্টা প্ল্যান, মূলত ডেল্টা প্ল্যান নিয়ে কিন্তু এটা বলা হয়েছে, তাই না? এটা তো বলা হয়েছে, তাই না? প্যাসেজ প্রথম নয়। এরপরে গভর্নমেন্ট এই একটা বিশেষ উদ্দেশ্য, এই পারপাসে ফরওয়ার্ড এক্স্যাক্টলি তুমি বলবা এই উদ্দেশ্যের জন্য ডেল্টা প্ল্যান এস্টাবলিশ করছে, ফর্মুলেট করছে। এরপরে কি হবে বলো, ডেল্টা প্ল্যান ইয়ে করলে এই যে লস আর রেজিস্ট্রেশন বেনিফিট, নেগেটিভ এটা ইম্প্যাক্ট দিলেই আছে। আমি যদি বলে ফেলি ডেল্টা প্ল্যান যদি বাংলাদেশে ইয়ে হয়, তাহলে এই ক্ষেত্রগুলাতে বাংলাদেশ বেশ সুবিধা পাবে, তাই না? ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক ইতিমধ্যে একটা ইয়াতে ইনভেস্ট করছে, তাই না? ওয়ার্ল্ড ব্যাংক ইতিমধ্যে ডেল্টা প্ল্যানের বেশ কয়েকটা সেক্টরে ইনভেস্ট করেছে, কোন সেক্টর বলার দরকার নেই আমার ইয়াতে। এরপরে হলো সরকারও কিছু পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ বা না বলো, নিছে কিনা সরকার কিছু পদক্ষেপ? সরকার পদক্ষেপ গুলোকে উল্লেখ করবো, না, দরকার নেই। সরকারও কিছু ধরো দুই তিনটা ওই উল্লেখ করলো, দুই তিনটা ইয়ার মধ্যে উল্লেখ করা দরকার নেই, সরকারও কিছু কার্যকর পদ্ধতি উল্লেখ করছে। তারপরে কি অ্যাডাপটিভ ডাটা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ দরকার নাই, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাচিভিং। তারপরে আমরা মনে করি যে যদি ওই যে আছে অ্যাচিভিং ডেল্টা প্ল্যান, এগুলোর উপরে এটা হয়তো দিতে পারো যে সাজেশন যে যদি আছে এই কয়েকটা বিষয়ের উপরে কি কয়েকটা বিষয়, এই যে ধরো দেয়া থাকবে না, এই বিষয়গুলোর উপরে ফোকাস করলে ডেল্টা প্ল্যান সার্থক হবে। এছাড়াও ডেল্টা প্ল্যানকে স্বাক্ষর করার জন্য আরো দুই একটা এরকম পদক্ষেপ নেওয়া যেতে পারে।
100 ওয়ার্ডস। হাওয়েভার আমি বলতে চাচ্ছি যে 10টা প্রশ্ন 5টা প্রশ্নের উপর চিন্তা করলে সামারির একটা প্যাটার্ন তুমি পাচ্ছ কিনা, হ্যাঁ বা না বলো। জি স্যার। কথা তো ঘুরে ফিরে এইটাই। তো তুমি যেহেতু আমার টাইম কম, লেখা দিয়ে আসতেও সুন্দর পাবে, তাহলে তুমি সামারি লেখার সময় গোল দাগ দিয়ে দিয়া প্রশ্নগুলোর উপরে ভাববা, একটা করে বাক্য ডেলিভারি দিবা। আমার মনে হয় যে একটা সুন্দর সামারি দাঁড়ায়। ওকে। স্যার সামারির ক্ষেত্রে কি 1 পেজই তো হবে তাই না, নাকি তার আমি এক বেশি? পেজ না, 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক পেজে 150 পৃষ্ঠা 10টা শব্দ লিখে ফেলছো, ডিসকোয়ালিফাই। 90 থেকে 105 এই শব্দের মধ্যে স্যার সামারি লিখবা। স্যার তাহলে এখানে তো ওই যে প্রিপোজিশন আর্টিকেল এগুলো বাদ দিয়ে হবে না? প্রিপোজিশন আর্টিকেল সহকারে 105, আমি বলতেছি সহকারে 105। বাড়াইও না, সামারি স্যার বাড়ানো। ওখানে তো 45 এবং কমেন্টস 46 তো কমেন্ট সহ বলছিল স্যার, সামারি কমেন্ট আছে সহ যখন 100 বলে তখন কমেন্টটা কতটুকু লিখবো স্যার? আমি বলতেছি, এই জন্য তো বললাম কমেন্ট সহ 100, টোটাল 100 ওয়ার্ডস, এর বেশি যাবে না। লেখা আছে বেশি 100 হয়ে ওয়ার্ডস। গেছে না স্যার, কমেন্ট 100 লিখতে ওয়ার্ডস যায়। মানে আমি এনসিটিভি তে তোমার দেখাইছি 100% 90 থেকে 110, বুঝছো। আমি 110 দিতে চাই না, 105। ক্লিয়ার। সামারিতে পারবে না, কমবে। ওকে। 90 ওয়াট থেকে স্যার কম দিলে কি সমস্যা হইব? শোনো, আমি আবার বললাম সামারির মূল উদ্দেশ্য। আচ্ছা, এই সামারির আবার একটু শেষের দিকে কথা বলি, দেখো ইয়ার মধ্যে। ওকে, এবার আসো প্যাসেজটা একটু দেখে নিই আমরা। প্যাসেজটা একটু পড়ো। বাংলাদেশ ফিচার্স দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার ডেল্টা। একটু পরিপূর্ণ তো এখানে পড়ো, একদম পুরো এই অংশটাকে পড়ো একজন, পড়ো। তারপর একটা অনুবাদ বলো। লাইক একজন আমার হেল্প করে, একজন পড়ে। বাংলাদেশ Bangladesh features the world's largest river delta, formed by the junction of three great rivers, the Ganges, the Brahmaputra, and the Meghna. Two out of every three Bangladeshis, about 110 million people, live within this delta and depend on it for their lives and livelihoods. না, As the threat, লাইফস 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 जी sir, 30 lives. সেকেন্ড। হ্যাঁ, जी দাঁড়াও। sir. লিস্ট বলছো যেহেতু একটু 30 সেকেন্ড, তোমার একটা অন্য প্রশ্ন মনে আছে। শব্দ 3 ধরনের। হোমোগ্রাফ, ইংরেজিতে শব্দগুলোকে 3 ভাগ, পৃথিবীর সব ভাষায় শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। বলো 3 টাইপস। শব্দকে লেখা রেখো, শব্দকে যে কোনো প্রত্যেকটা ভাষায় শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। শব্দ ভান্ডারকে কয় ভাগে ভাগ করা যায় বলো? 3 ভাগে। একটা হলো হোমোগ্রাফ। হোমোগ্রাফ কেউ শুনছো কিনা? হোমোগ্রাফ, হোমোগ্রাফ শুনুন না কেউ? স্যার লেখা একরকম কিন্তু উচ্চারণ আলাদা। আচ্ছা, লেখা মানে একরকম। না না, কিন্তু লেখা একরকম, মানে মানে স্পেলিং লেখা একই একরকম। কিন্তু প্রোনাউন্সিয়েশন আলাদা। আচ্ছা, না, এই যেমন ধর এই এয়ার শব্দটা হলো হোমোগ্রাফ। আবার বলো এয়ার হচ্ছে কি? এয়ার হচ্ছে কি বলো? বাতাস। 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 তাহলে এখন বললাম বাংলাদেশ এয়ার ফোর্স, বাংলাদেশ বাতাস বাহিনী। খুশি? তাহলে বাতাসটা কি না? বুঝছো? তারপরে যদি বলি ইউর হোম ইন দ্য এয়ার, বাতাসে শান্তি নেই না আকাশে শান্তি নেই? আকাশ। বিটিভি উইল এয়ার স্পেশাল প্রোগ্রাম। বিটিভি স্পেশাল প্রোগ্রাম বাতাস করবে না সম্প্রচার করবে? সম্প্রচার। তাহলে এটা হলো বানান উচ্চারণ এক। করি। তবে অর্থ ভিন্ন। অর্থ ভিন্ন। ইউ আন্ডারস্ট্যান্ড? বাংলায় এমন কোন শব্দ বলতে পারবা? বলতে পারবো না? কেউ জানো না? বাংলায় লাইক জনক। জনক মানে কি বলো? পিতা, স্থপতি। পিতা এটা বায়োলজিক্যাল রিলেশন।
আবার ভিন্ন অর্থ না, বুঝছো তুমি সেটা? এরকম জি প্রচুর স্যার। শব্দ আছে। আচ্ছা, গেল এটা। তুমি আরো দেখবা, আরো লিখে দেখবা, ঠিক আছে, আরো লিখে দেখবা। বেশি করে আল্লাহ জানে। মাওলানা, চলো, হোয়াট ডু ইউ মিন বাই মাওলানা? এনিওয়ান? ইসলামিক স্কলার, ইসলামিক স্কলার। মোটেও না, মোটেও না। মাওলানা শব্দ হচ্ছে কি বলতে পারবে কিনা পুরস্কার? এনিওয়ান? টিচার, মাওলানা শিক্ষক। বলে টিচার, টিচার। আমাদের মাওলা রব, আমাদের রব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আওয়ার লর্ড, বুঝছো সেটা? মাওলানা জি কেউ না, স্যার। মাওলানা হইলো সরাসরি আল্লাহ। এই যে সূরা বাকারা, সূরা বাকারার লাস্ট লাইন, লাস্ট লাইন, আনতা মাওলানা তাহলে স্যার ফানসুরনা এতদিন তো স্যার তাহলে আনতা স্যার স্যার ওই মাওলানা। ভাইয়া সবাইকে পারছে কারেক্ট ওনাকে করে গিফট ফেলছি স্যার। তাহলে। স্যার ওই হ্যাঁ, ভাইয়া পারছে ওনাকে আমার গিফট। এই যে এই মাওলানা অর্থ হলো, এই মাওলানা হইলো এই যে টাইটেল পাস, টাইটেল পাস হুজুর। বাংলাদেশে যারা ইয়ে করেন না, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তাদেরকে মাওলানা বলা হয়। তামিল পাস করলে মাওলানা, ফাজিল পাস করলে মৌলভী, এরকম আর কি, বুঝছো বিষয়টা? টার্মিনোলজি এক এক জায়গায় এক এক অর্থ। হাওয়েভার আমি তোমার বুঝলাম এগুলো হলো হোমোগ্রাফ। আল্লাহ সরাসরি আল্লাহ মাওলানা, আবার সরাসরি কি বলো, ইয়ে মাওলানা। ইউ আন্ডারস্ট্যান্ড? দুই নম্বর, দাঁড়াও একটু, তিন মিনিট করে। আর দুই নম্বর হলো হোমোফোন। বল, হোমোফোন কি? হোমোফোন স্যার, প্রোনাউন্সিয়েশন সেম, স্পেলিং আলাদা। যেমন এটা শব্দ বলো, স্যার বলো রাইট। নো, বলো নো অর্থ কি? নো, নো, জানা। কে নো ডাব্লিউ, আর এ নো। নো অর্থ জানা না, নো অর্থ না। তুমিও ঠিক আছে তাহলে, নো অর্থ জানা, তাহলে কি বোঝাই গেল? আর প্রোনাউন্সিয়েশন সেম, রাইট, স্পেলিং আলাদা। আবার WRIT, রাইট। জি স্যার। কি বুঝলাম এটাতে? বানান, আমার কাছে তো রাইট স্যার, আরেক হ্যাঁ, অধিকার। বানান প্লাস বানান অর্থ ভিন্ন, বানান প্লাস অর্থ ভিন্ন, তবে উচ্চারণ একই। আমি কি ঠিক আছে? জি স্যার। আর একটা হলো, আবার বলো হোমোনিম, হোমোনিম। হোমো এন্ড ওয়াইএম, হোমোনিম। হোমোনিমের উদাহরণ বলো, হোমোনিম। সাইকোলজি। হ্যাঁ, এই যে আসছে তোমার, কেন আমি এই আলোচনা আসলাম হঠাৎ করে, এটা কি বলো? লিভ। লিভ, লিভ। এই বিটিভিতে লিভ দেখাইতেছে খেলা, বাংলাদেশ খেলা লিভ দেখায় না, দেখছো? লাইভ, লাইভ লাইভ দেখে। দেখেন স্যার। লাইভ। তাহলে সেই গ্রামে লাইভ করে না, তাহলে এটা লিভও হবে, লাইভও হবে। কথা বলতে হচ্ছে না? যদি বলো আই, এটার অর্থ কি বলো? এই বাক্যের অর্থ কি? আমি পড়ি না পড়লাম? দুইটাই হয়েছে। পড়ি। না, যদি বলো রিড, পড়ি, আই রেড, পড়লাম, রেড, পড়লাম। তাহলে কি বুঝলা এটাতে? মিনিট, মাইনিউট, MINUT, মিনিট, তাই না? আর MINUT, মাইনিউট, তন্ন তন্ন করে বিশ্লেষণ করা, তাহলে মানে হলো বানান একই, তবে উচ্চারণ প্লাস অর্থ কি বলো? অর্থ ভিন্ন। আমি অনেকটা ভিন্ন প্রসঙ্গ তোমার বুঝে দিতে পারছি। ওকে, তো চলে আসো। বাংলাদেশ ফিচার্স দ্য ওয়ার্ডস ইমপ্লিমেন্টিং বাংলাদেশ ডেল্টা প্ল্যান। হ্যাঁ, বলো। এই লাইনটার অর্থ কি? বাংলাদেশ ফিচার্স দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার ডেল্টা ফর্ম বাই দ্য জাংশন অফ থ্রি গ্রেট রিভার্স, দ্য গাঙ্গাস, দ্য ব্রহ্মপুত্র এন্ড দ্য মেঘনা। এই লাইনের অর্থ কি? 30 সেকেন্ড সময় দিলাম।
এই প্রথম প্যারাটার অর্থ বলো, তারপরে আমি উত্তর খুঁজতেছি। 1 মিনিট সময়, মুখে মুখে আমার বলো অথবা তুমি টুই কইলো বলো, কে বলতে পারবা? স্যার মেঘনা ব্রহ্মপুত্র গঙ্গায় বৃহৎ 3টি নদীর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। আচ্ছা, তারপরে বাংলাদেশ বৃহত্তম দ্বীপ, ওকে, হ্যাঁ, পরে তোমার ফিনোর কথা, এরপরে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর সমন্বয়ে সরি তিনটা তিনটা বৃহৎ নদীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ। বৃহত্তম দ্বীপ, ফাইন। ওকে, দ্বিতীয় লাইনের অর্থ বলো তাহলে। 2 2 আউট অফ এভরি 3 বাংলাদেশ, মানে 3 জনের মধ্যে 2 জন বাংলাদেশি। About 100 and of a 11 million কোটি। people. স্যার ডেল্টার পাশে স্যার 110 মিলিয়ন জন মানুষ বাস করে, যার মধ্যে বাংলাদেশে 3 জন থেকে 2 জন। ফাইন, তাহলে প্রথমে বলছো বাংলাদেশ একটা বৃহত্তম ওই গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই 3 নদীর মোহনায় গঠিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, ফাইন। পরে পরে বলেছে যে 2 আউট অফ এভরি 3 বাংলাদেশিজ, 3 বাংলাদেশির মধ্যে প্রতি 2 জন, সব মিলিয়ে প্রায় 11 কোটি মানুষ এই বদ্বীপ জুড়ে বাস করে। এখন কত হলো বাংলাদেশের লোক সংখ্যা কত? 17 কোটি। আর বাকিরা বাস করে বঙ্গোপসাগরে। হিসাব তো মিলে নাই তোমার হিসাব অনুযায়ী। আমার তো বিপদে পড়ছো তুমি। প্রতি 2 জনের মধ্যে 3 জনের মধ্যে 2 জন বাংলাদেশে বাস করে ডেল্টাতে, বাকিরা কই? বাংলাদেশের পুরো মানে ল্যান্ড আর তো এখানে হচ্ছে তো সব বদ্বীপের জনগণ মধ্যে বলে পড়ে নাই না স্যার। আর কি, বাকিগুলো ওই যেটা পড়ে না বাংলাদেশের পুরো এই ভূমিটা তো 3 নদী ডেল্টা না। তারপরে এই যে দেখো, এই যে বরেন্দ্রভূমি আছে। কেয়ারফুলি কাজটা করতে হবে। দেখো, বাংলাদেশ ফিচার্স, বাংলাদেশের বৈশিষ্ট্য হলো দ্য ওয়ার্ল্ডস, বাংলাদেশ বৈশিষ্ট্যযুক্ত, ফিচার্স মানে বৈশিষ্ট্যযুক্ত। এই দ্য রুম ইজ না, এখানে ফিচার্স, দ্য রুম ফিচার্স 3 ফ্যান্স, 2 উইন্ডোজ, 1 ব্যালকনি, এরকম 1 এসি 2 এসি এরকম। তাহলে রুমটা কি? ইজ না, রুমের বৈশিষ্ট্য হলো এটা। তাহলে বাংলাদেশ ফিচার্স, বাংলাদেশের রয়েছে বিশ্বের, আচ্ছা, বিশ্বের বৃহত্তম ডেল্টা, যেটি গঙ্গা মেঘনা ব্রহ্মপুত্র 3 নদীর মোহনায় তৈরি হয়েছে। অথবা মেঘনা ব্রহ্মপুত্র গঙ্গা এই 3টি বৃহৎ নদীর সংযোগস্থলে গঠিত কি বলো বাংলাদেশের বৃহত্তম ডেল্টা দ্বারা বাংলাদেশ বিশ্বের বাংলাদেশ বৃহত্তম সমৃদ্ধ। বদ্বীপ। মানে বাংলাদেশ বৃহত্তম বদ্বীপ নাকি বাংলাদেশের আছে বৃহত্তম বদ্বীপ? স্যার এখানে বাংলাদেশের আছে। ফিচার্স আছে অর্থে ব্যবহৃত বাংলাদেশ হয়েছে স্যার। স্যার বিশ্বের আছে বৃহত্তম আছে, বদ্বীপ। এটার অর্থ আছে। এই দেখো, আমি অর্থ, কিন্তু স্যার এমনি তো স্যার বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। হ্যাঁ, এবার দেখো অর্থটা আবার বুঝছো কিনা। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ না, বাংলাদেশে রয়েছে, এবার করে দেখো, বুঝছো? ইউ ক্লিয়ার? তুমি বুঝছো কি? এটা করে দেখো, বাংলাদেশে রয়েছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ, যেটি গঙ্গা ব্রহ্মপুত্র তাহলে স্যার এবং মেঘনা বাংলাদেশের এই বৃহত্তম 3টি। বদ্বীপ তো স্যার সুন্দরবন না স্যার? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ না, এটা বলা হয় আর কি, মানে এই যে বাংলাদেশে আছে বদ্বীপ, এই কথা বুঝছো কিনা? বাংলাদেশ কি ব আকৃতির, নাকি এই 3টা অঞ্চল মিলে ব আকৃতির হয়? এই 3টা মিলে হয়েছে। 3টা হ্যাঁ, হ্যাঁ, অঞ্চল। হ্যাঁ। তারপরে পরে বড়, প্রতি 3 জনের মধ্যে 2 জন তথা প্রায় 11 কোটি মানুষ এই বদ্বীপ জুড়ে বসবাস করে। কি বলো? এখানে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। ওকে, এরপরে পরের লাইনের অর্থ বলো। রিট্রান্সলেশন প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, দ্রুত দ্রুত বলো, দ্রুত। হ্যাঁ, পরের লাইনটা বলো। স্যার এখানে তো উত্তর সহ দেওয়া স্যার। না, এখন যেটা দিচ্ছি উত্তর দেয় নাই।
হ্যাঁ, পরের লাইনটা পড়ো না একটু কাইন্ডলি, দেখতে পাচ্ছ কিনা? এই কেউ না এখানে? স্যার as এই the তো threat অ্যাজ of দ্য climate থ্রেট অফ change এখান থেকে হ্যাঁ, পড়ো না। As the threat of climate change and rising sea levels looms large. Proper planning and management of the delta is critical to the country's economic growth and development. হ্যাঁ, মানিক অর্থ কি বাক্যের? এখানে কোনো উত্তর নাই, প্যাসেজের কোনো উত্তর যদি নেই, তার স্যার মানে সমুদ্রের উচ্চতা বাড়ার কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে আছে, তবু যদি প্রপার প্ল্যানিং এবং ব্যবস্থাপনা নেওয়া যায় তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধি এই বাক্যের ভাগ কি বলতে অর্থনৈতিক পারবা? প্রবৃদ্ধি As the বৃদ্ধির threat জন্য of climate change and গুরুত্বপূর্ণ। rising sea level looms large, proper planning, এই বাক্যের অর্থ এটা 2 লাইনে করা যায় না? হ্যাঁ, এটা 2 লাইনে করা যায় না স্যার? অ্যান্সার না না করা যায়, কিন্তু ভাবটা আগে বল, ভাব না হলে তো অর্থ বের করতে পারবো না। এই বাক্যে ভাব করি। Looms is হ্যাঁ, থ্যাংক ইউ। এমনি লুমস এর অর্থ কেউ জানো কিনা? না স্যার। জানার দরকার নাই, এবার বলো। As the threat of এবার লুমস এর অর্থ জানা লাগবে না, এবার বলো as the threat of climate change and rising sea levels large, যেহেতু থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ এবং সমুদ্র পৃষ্ঠের গভীরতা কি বলো, লুমস লার্জ মানে কি হইতে পারে? কমতেছে না বাড়তেছে? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রপার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য ডেল্টা ইজ ক্রিটিক্যাল টু দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ এন্ড তাহলে দেশের খেয়াল করে শেষ থেকে অর্থ করো, তাহলে ফলে অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়ন ফলে এবং প্রবৃদ্ধির জন্য জন্য অপরিহার্য। হ্যাঁ, তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নতির জন্য যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা বডিতে যথাযথ ব্যবস্থাপনা অপরিহার্য। এবং পরিকল্পনা প্রয়োজন। ক্রিটিক্যাল মানে হলো ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল অর্থ জি স্যার। মুহূর্ত না। তাহলে অর্থ দাঁড়াইলো, তাহলে কি দাঁড়াইলাম আমরা? এই দাঁড়াই অ্যাজ দ্য থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ। দেখো আমরা কিন্তু খুব ভালো করে দেখো, যেহেতু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু হুমকি ক্রমশ বাড়ছে, প্রথম অংশটা করে ফেললাম, প্রথম অংশ। এরপরে কি করলাম? সেহেতু অ্যাজ আছে, যেহেতু অটোমেটিক্যালি চলে আসবে, সেহেতু। এরপরে কি বলো? এই যে শেষ থেকে অনুবাদ করতে পারি, ঠিক আছে, শেষ থেকে অনুবাদ করতে পারি, অথবা কি বলো এই কি বললাম, প্রপার, এই যে সাবজেক্ট অর্থ হলো প্রপার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য ডেল্টা, তাই না? তাহলে বদ্বীপটির যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ। তারপরে শেষে দেশের অর্থনৈতিক উন্নতি এবং প্রবৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ। ডান, ওকে, গুরুত্বপূর্ণ। ডান। এরপরে পরের অংশটা বলো। The government has, Government of Bangladesh হ্যাঁ, has পরে শোনা একটু। formulated a comprehensive The government of Bangladesh has formulated a comprehensive development plan, the Bangladesh Delta Plan, BDP 2100, focusing on economic growth, environmental conservation, and enhanced climate resilience. তাহলে আমরা বুঝে গেছি কেন। এই যে একটা প্রশ্ন আছে না, কি প্রশ্ন আছে বলো? এই কেন বাংলাদেশ সরকার, এই প্রশ্ন পেয়ে গেছি, কোনটা বলো? স্যার 2 নম্বর প্রশ্ন স্যার। হোয়াট পারপাস অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সরি 2 নম্বরে কেন করছে। তাহলে আমরা বলে ফেললাম যে ইকোনমিক গ্রোথ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এই যে ধরো, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ several significant objectives behind the formulation of year. They are as follows. এই যে আমি প্যারাগ্রাফ লিখতে পারছি, ওকে, ওইটারই আমি কি করতে বলো, ওকে, বুঝছো তো বিষয়টা? জি স্যার। ডান। তারপরে 3 নম্বর প্রশ্ন বলে ফেলো। তারপরে দ্য প্ল্যান, The plan lays out holistic and cross-sectoral action needed to improve productivity and minimize disaster risks. মানে এই প্ল্যানের মধ্যে এগুলো আছে, কি আছে বলো?
ডিজাস্টার রিস্ক মেলানো, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। তাহলে হাওয়েভার আমি যে এই 5টা কথা বললাম, দেখো এই যে এই 5টা কথা এখানে আছে কিনা, যে ইকোনমিক গ্রোথ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ক্রিয়েটিভ ক্লাইমেট রেজিলিয়েন্স, ডিজাস্টার রিস্ক রিডাকশন, আর হলো ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এগুলোর জন্য কিনা বলো? জি স্যার। ওকে, ডান। তাহলে আমি বলছি যদি তুমি ফ্রেজ আকারে লিখো, বাক্য লেখার চাপ কমে, লেখার আয়তনটাও আরো ভালো লাগে। ওকে, গেল। তারপরে বলো, পরের অংশটা বলো। পরের অংশটা পড়ে শোনো তাড়াতাড়ি। একজন আমার হেল্প করতে হবে, বলো। Coupled with coupled with increasing climate increasing risk, a business as usual scenario without the implementation of the plan would lead to declining agricultural production, increased unemployment, and migration. মানে দ্যাট মিনস তো লিখি, এরপর আরো পড়া আছে, দিস উড পুট এডিশনাল প্রেসার অন অর্গানাইজেশনস রেজাল্টিং, কি বলো, পরের অংশটা করে ফেলো। This would put additional pressure on urbanization, resulting in an estimated decline in gross domestic product (GDP) growth to 6.8% by 2031 and 5.6% by 2041. This আচ্ছা, would mean an additional 25.1 million people living in moderate poverty and 5.4 million in extreme poverty by 2041. ওকে। তার মানে হলো, তাহলে দেখো কাপলড উইথ, এই যে দেখো প্রথম বাক্য, কাপলড উইথ ইনক্রিজিং ক্লাইমেট রিস্ক। কাপল মানে কি বলো, যুক্ত হইয়া, এ বিজনেস এজ ইউজুয়াল সিনারিও, যেটা এমন যেটা আমরা সচরাচর দেখে থাকি। এই একটা ফাউল বাক্য লিখছে, খাইয়া না খাইয়া, কোনো পাগল মানে দেখো না, এই ধরনের বাক্য আমরা হাই স্কুলের স্যাররা বা আমাদের যারা কলেজের স্যাররা কিন্তু মেনে নিবেন না। এটা পত্রিকায় সম্ভব, বুঝছো বিষয়টা, কাইটা দিবেন। হ্যাঁ দেখো, ওই বাক্যের সাবজেক্ট আমি খুঁজে পাচ্ছি না। কাপলড উইথ ইনক্রিজিং ক্লাইমেট রিস্ক, হ্যাঁ হইতে পারে এ ইউজুয়াল। এই বাক্যের সাবজেক্ট কি পাইছি আমি, বলো সাবজেক্ট কে? What with increasing climate risk? হ্যাঁ, কি বলতে পারো হিন্দি বাক্যের সাবজেক্ট? হ্যাঁ ঠিকই বলছো। কাপলড উইথ ইনক্রিজিং ক্লাইমেট রিস্ক উড লিড টু ডিক্লাইনিং, এটা আর কি, বুঝছো? এর মাঝখান দিয়ে সাবঅর্ডিনেট কিছু বলছে, উইদাউট দ্য ইমপ্লিমেন্টেশন অফ দি প্ল্যান, এই প্ল্যান যদি বাস্তবায়িত না হয়, তাহলে কাপলড উইথ ইনক্রিজিং ক্লাইমেট রিস্কের সাথে কি বলো, যুক্ত হয়ে, মানে হ্যাঁ আরো কি হবে বলো, এমনি তো যুক্ত আছে, আরো যদি এটা না হয়, এমনি তো এমনি দেশে ক্লাইমেটের ঝুঁকি আছে। আচ্ছা, এরপরে যদি এটা বাস্তবায়িত না হয়, কোনটা, এই প্রকল্প বিডিবি, তাহলে এইগুলা এগ্রিকালচার প্রোডাকশন কমাই ফেলবে, ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট কমাবে, মাইগ্রেশন কমাবে, এবং এডিশনাল প্রেসার অন আরবানাইজেশন, ফলে এইগুলো ক্ষতি হবে, তাই কিনা বলো, হ্যাঁ বা না? জি স্যার। উত্তর পরে শোনো। তার অনুবাদের সময় এই বিজনেস অ্যাজ এ ইউজুয়াল সিনারিও উইদাউট এটা জানি না না, এই লিখলে সমস্যা হবে। গোল দাগ দিয়ে, ওই যে একটা নোট ওয়ানে বলা আছে, গোল দাগ দিয়ে কাইটা ফালাও, এগুলো সময় নেই আমাদের, এগুলো তোমার নষ্ট করবে। If the plan is not implemented in time, the negative effect on Bangladesh could be the following. Agricultural production will be reduced, unemployment will rise, the number of refugees will increase, will create additional pressure on urbanization, plus GDP growth will slow down. তুমি বুঝছো কিনা, ওই যে এই পয়েন্ট গুলারে আমি এবার কিন্তু আমি কি করছি বলো, বাক্যে ফুল স্টপ দিয়ে বাক্যে লিখছি, এই জন্য সবগুলো ক্যাপিটাল লেটার, এখানে স্মল লেটার লিখছি কারণ এটা বাক্যের অংশ হিসেবে রাখছি, বুঝছো তো বিষয়টা, এখানে ক্যাপিটাল লেটার পুরাটা। ওকে, তাহলে আমি এই কথাগুলারে একসাথে নিয়ে আসছি। এরপরে পরের অংশটা পরে শোনাও। স্যার এভাবে পয়েন্ট থাকলে স্যার কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে? 2-4-5টা প্রশ্ন যতগুলো উত্তর দেয়া দিতে যায়, আমি আমার বলো, শোনো আমি বলে, এটা কোনো হেজিটেশন ফিল করে না, কয়টা আমার বলো, এটা গদ বাঁধা লেখা উত্তম, নাকি এইভাবে লেখলে কথাটা ক্লিয়ারলি ফুটে ওঠে যে যদি এটা না হয় এগ্রিকালচারাল প্রোডাকশন কমবে, আনএমপ্লয়মেন্ট বাড়বে, রিফিউজি বাড়বে,
এরপরে এডিশনাল আরবানাইজেশন, 5টা পয়েন্ট তুমি স্পষ্ট ফুটে তুলছো। দাঁড়াও, ওর সাথে একটু পাইছি, দাঁড়াও। তোমরা স্যার আমার কথা বলতে দাও। একটা প্রশ্ন ছিল স্যার, একটু স্যার কাইন্ডলি হ্যাঁ, স্যার, এগ্রিকালচার প্রোডাকশন উইল বি রিডিউসড হয়েছে আর পরেরটার মধ্যে আনএমপ্লয়মেন্ট উইল রাইজ হয়েছে স্যার, এই আচ্ছা, উইল জায়গাটা রাইজ শব্দটা শোনো আমি বলে রাখি, কতগুলো কপিউলেটিভ ভার্ব আছে, কতগুলো। উইল বি রিডিউস শব্দটা প্যাসিভ ভয়েসে যায়, আর রাইজ শব্দটা ইনট্রানজিটিভ ভার্ব, বুঝছো? দা সান রাইজেস ইন দ্য স্কাই, এটা কি সূর্য নিজে 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 ওঠে নাকি আল্লাহর ইশারায় বা কোনো একটা শক্তিতে ওঠে, বলো, বুঝছো? ইনট্রানজিটিভ ভার্ব, এই জন্য। ওকে, জি স্যার। তারপরে এরপরে এরপরের অংশটাতে যাও। তাহলে কতগুলো প্রশ্ন পয়েন্ট আউট করে লিখবা, এটা কতগুলো প্রশ্ন, যদি সম্ভব হয় সবগুলো আমি লিখবো। তোমরা, আমি কিন্তু এনসিটিভির ওইটা একটা বড় ডকুমেন্ট হিসেবে তোমাদের উপস্থাপন করছিলাম, যেহেতু আমি এনসিটিভিতে দীর্ঘ সময় ট্রেনিং করছি এবং টেক্সট বুক গুলার এই যে অ্যাসেসমেন্ট করার প্ল্যান গুলার সাথে জড়িত ছিলাম, বুঝছো? তো ফলে আমি স্যারের বারবার জিজ্ঞেস করছি যে স্যার এই লাইনটা কেন এক বা কেন লেখা, কোন লাইনটা বলো তো একটু, কোন লাইনটার কথা রেফারেন্স হিসেবে বলতেছি? এই যে লার্নিং স্যার। লার্নিং আউটকামের মধ্যে এটারে কেন এক বা কেন লেখা স্যার, মানে আপনি এইভাবে লিখছেন, তাহলে এটা ওইভাবে লেখার ওই বাক্যটার ভাঙ্গা পয়েন্ট করার উদ্দেশ্যটা কি বুঝছো তো তোমরা? জি স্যার। ওকে, তারপরে এরপর অংশটা একটু মার্ক করে ইয়ে করো। Effective implementation of the Delta Plan will eliminate extreme poverty, create major jobs, and sustain GDP growth above 8% until 2041. It will increase trade and navigational opportunities and strengthen food security. The Delta Plan will also help reduce. আর দেখা যাচ্ছে না তো স্যার। দাঁড়াও, একটু দিতেছি। হ্যাঁ, বলো তারপরে। এরপরটা হলো, দাঁড়াও একটু 1 মিনিট। এরপরে রিডিউস আরবান মাইগ্রেশন বাই অ্যাবাউট 60%। পাইছো? জি স্যার। Coastal zone out migration by 50% and river area out migration by 50%. ওকে, তাহলে দ্যাট মিনস এখন আমরা প্রশ্ন যাইতে পারি ওইটা। দেখো, তাহলে বলছে কি, হোয়াট বেনিফিটস উইল বাংলাদেশ বি এবল টু এনজয় ইফ ডেল্টা প্ল্যান ইজ ইমপ্লিমেন্টেড ইফেক্টিভ। সুন্দর করে লিখলাম, ইফ ডেল্টা প্ল্যান ইজ ইফেক্টিভলি ইমপ্লিমেন্টেড বাংলাদেশ উইল এনজয় দ্য ফলোইং বেনিফিটস। সুন্দর করে কলম দিয়া লিখবা, এরকম ধরনের। এবার বাক্য দিয়ে লিখতে পারো, ফ্রেজ দিয়ে লিখতে পারো। যে তাহলে কি হলো, এক্সট্রিম পভার্টি উইল বি এরিডিকেটেড, আছে কিনা বলো? এক্সট্রিম পভার্টি চলে যাবে, তাই না? এক্সট্রিম পভার্টি উইল বি এলিমিনেটেড বা এরিডিকেটেড। তারপরে সেকেন্ড কি, সরি, তারপরে কি কই গেলাম আমি? Create job. তারপরে মোর এমপ্লয়মেন্ট উইল বি ক্রিয়েটেড। হ্যাঁ, তাহলে এমপ্লয়মেন্ট বাড়াবে, মোর জবস। এরপরে কি, এরপরে হলো জিডিপি গ্রোথ উইল বি মেনটেন্ড অ্যাবাউট 8% কথা বলা আছে, 8% বাড়বে জিডিপি, তাই না? হ্যাঁ, তুমি একটু সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে জাস্ট বাক্যগুলো তৈরি করে দিবা। এরপরে ট্রেড এন্ড ওয়াটার ওয়ে ফ্যাসিলিটিস উইল ইনক্রিজ, এই দেখো, এই যে নেভিগেশনাল অপরচুনিটিস, তাই না? এরপরে কি, বাইক থেকে নিয়ে আসি। ফুড সিকিউরিটি, এখানে তো আছে অনেকগুলো, তুমি বাইরে থেকে দেখো, ফুড সিকিউরিটি। তুমি এটা যদি এক বাক্যে লিখতে তাহলে এটা অনেক ছোট হয়ে যেত, তাহলে আমি এটা আলাদা আলাদা করে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে বললাম, ঠিক আছে? এরপরে আরবান মাইগ্রেশনও কমাই ফেলবে, পরে আরবান মাইগ্রেশন উইল বি রিডিউসড। কি চমৎকার ভাবে তুমি এখানে ফুটে তুললা। তাহলে মাথায় রাখবা, মানে এই প্রশ্নের উত্তর যত সুচারুভাবে তুমি প্রেজেন্ট করতে পারো, প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে তুমি প্রবন্ধ লিখো, এটা চাচ্ছে না। এই প্রশ্নটারে এই প্রশ্নটা, এটার উদ্দেশ্য হলো তুমি প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং, মূল কথাটা বুঝো। থিমেটিক কোশ্চেনের মূল উদ্দেশ্যটা কি বলো, এটা তো রিডিং স্কিল। তুমি একটা প্যাসেজ পড়ে কি বুঝছো? এখন আমি তোমারে বললাম যে আচ্ছা এই প্যাসেজের মধ্যে বলা হয়েছে, এখন তুমি আমারে বলো বাংলাদেশ ডেল্টা প্ল্যান হইলে বাংলাদেশে কি কি হইতে পারে। তুমি আমার প্রবন্ধ শোনাইলে হবে নাকি মূল কথা বলবা যে এখানে দারিদ্র্য কমবে, এমপ্লয়মেন্ট বাড়বে, জিডিপি 8% বাড়বে, জিডিপি গ্রোথ, বাণিজ্য, নৌপথেরিয়া বাড়বে, ফুড সিকিউরিটি সমৃদ্ধ হবে, তাই না? এগুলোই কথা বলা হয়েছে।
আমি স্পষ্ট করে তুলে ধরলাম। তাহলে তোমাদের পয়েন্টের ব্যাপারে যে হেজিটেশনটা, এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। স্যার যত এখানে প্রশ্ন স্যার যেভাবে সবগুলা কি পেসিভ ভয়েসে দিব? পেসিভ বা অ্যাক্টিভ, যেটাতে অ্যাক্টিভ হয় এগুলো তো সবই পেসিভ ভয়েসে হওয়ার কথা। কেন বলো তো? কারণ এগুলো তো একটা কারোর দ্বারা করতে হবে, কারোর দ্বারা সম্পাদিত হবে। ওকে, হ্যাঁ, ওকে। এরপরে হলো পরের অংশটা পড়ো। হুম হুম পড়ে শোনো তাড়াতাড়ি। Delivering the BDP 2100 will require a combination of public and private funding from various sources. The current investment plan to support the implementation of BDP until 2030 is estimated to be 38 US billion, consisting of 65 infrastructure projects and 15 institutional and knowledge development projects. The হ্যাঁ, World Bank দাঁড়াও, এটা পরে যাও, এখানে কোনো প্রশ্ন নাই, এখানে প্রশ্ন নেই। তারপর আমরা জানা গেলাম ডেলিভারিং দ্য বিডিপি উইল রিকোয়ার এ কম্বিনেশন অফ পাবলিক এন্ড প্রাইভেট ফান্ডিং ফ্রম ভেরিয়াস সোর্স। মনে রেখো, এগুলো কিন্তু পরামর্শ চাইলে মনে রাখবা যে এটা পাবলিক এন্ড প্রাইভেট দুইটারই ফান্ডিং লাগবে, তাই না? দ্য কারেন্ট জি স্যার ইনভেস্টমেন্ট প্ল্যান সাপোর্ট ইমপ্লিমেন্টেশন অফ আনটিল 2030 সাল পর্যন্ত $38 বিলিয়ন, তাই না? আর 65টা ইনফ্রাস্ট্রাকচার হলো, 65টা ইনফ্রাস্ট্রাকচার 38 বিলিয়নের মধ্যে 65টা কিসের জন্য বলো? ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য। আর 15টা অবকাঠামো 15টা হলো জ্ঞানমূলক এবং উন্নয়নমূলক, প্রতিষ্ঠান 15টা প্রাতিষ্ঠানিক প্রকল্পের জন্য, তাই না? ওকে, তারপরে বলো। The World Bank has already invested 1.8 billion to enhance the supply of safe pipe water, improve sanitation, drainage infrastructure and embankment system, increase areas protected by polders from tidal flooding and storm surge. It will also improve the নেভিগেবিলিটি navigability of 900 kilometer of inland waterways to reduce travel time and transport cost, both for cargo and passengers, thereby boosting national and regional trade. তাহলে তার মানে কি? মানে ওয়ার্ল্ড ব্যাংক ইতিমধ্যেই হচ্ছে এত বিলিয়ন, মানে নিরাপদ পানির জন্য, পানি সাপ্লাইয়ের জন্য হচ্ছে এত বিলিয়ন অলরেডি বিনিয়োগ করছে। ইমপ্রুভ স্যানিটেশন ট্রেনিং কিসের জন্য? সেফ পাইপ ওয়াটারের জন্য, স্যানিটেশন ইমপ্রুভ করার জন্য, ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, আর বাথ সিস্টেমের জন্য। তাহলে আমার উত্তরটা একটু মিলিয়ে দেখো তো, পড়ে শোনো। পড়ো। এই যে তোমরা দাঁড়াও, এখানে কিন্তু আমি এখানে আমি ইয়ে করে লিখতে পারতাম। দেখো, আমি এই উত্তরটা তুমি একটু পড়ে শোনো, আমার এটা চিন্তাটা কি কাজ করছে। হ্যাঁ, বলো। The World Bank has already financed $1.8 billion in several areas of Delta Plan in order to increase safe water supply through pipes, develop dam system, drain infrastructure and sanitations, and increase protected areas to guard from tidal flows and storm surges. Besides, this investment will greatly benefit national and regional trade because it will reduce travel time, minimize transportation cost, increase navigability of 900 kilometer inland waterways. আচ্ছা, খেয়াল করে দেখো। এখন আমার বলো, এখানে আমি চাইলে দুইটাই পয়েন্ট আকারে লিখতে পারতাম অ্যাজ ইউ উইশ, কিন্তু আমি একটারে মানে বর্ণনামূলক লেখা আর একটারে পয়েন্ট আকারে করে দিছি। যদি দুইটা লিখলে আরো সুন্দর হইতো, কিন্তু অনেকের মনের মধ্যে ভয়, তো অনেকে ভয় পায়। শোনো, পয়েন্ট আকারে লেখার ব্যাপারে অনেকের ভিতরে একটা ভয় কাজ করে যে আরে কি রে,
কিন্তু এটা মাথায় ঢুকে না যে এটা থিমেটিক, এটা আন্ডারস্ট্যান্ডিং, যত ভালোভাবে বুঝাইয়া বলা, প্রশ্নের উত্তরগুলা স্যার পয়েন্টটা গেলে ক্লিয়ার, কি নিট স্যার এন্ড ক্লিন। স্পেসিং এর সমস্যাটা কমে যায়। বলো বলো। স্যার এখানে আপনি এন্ড সেন্টেশনে এন্ড ইনক্রেজ দুইটা এন্ড ইউজ করলেন কেন? তারা কোন জায়গায়? না এন্ড না, ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার এন্ড স্যানিটেশন, এই দুইটা একসাথে প্যাসেজের মধ্যে ছিল। আর এরপরে সর্বশেষ এই এন্ড দিয়ে আমি সর্বশেষটা বুঝেছি আর কি, এগুলাতে ইয়ে করবি, বুঝছো বিষয়টা? ড্রেন ইনফ্রাস্ট্রাকচার এন্ড স্যানিটেশন, তুমি চাইলে ড্রেন ইনফ্রাস্ট্রাকচার এন্ড আবার দিয়ে দিতে পারো, স্যানিটেশন এন্ড লাস্ট। ওকে, আচ্ছা একটা কথা হলো ইট উইলের পরে কিন্তু এটা এটা দেওয়া লাগে না, তারপর তোমার দিলাম আর কি। ইট উইলের পরে রিডিউস, কেন স্মল লেটারে বলছো তো? ইট উইল রিডিউস মানে উইলের পরে কিচ্ছু লাগবে না, শুধু উইল লেখা টান, উইল লেখা নিচে চলে যাবা, রিডিউস এটা, মিনিমাইজ এটা, এবং শেষে ফুল স্টপ। আমি কি তোমারে ক্লিয়ারলি বুঝাইতে পারছি রেফারেন্স সহকারে? জি স্যার। স্টাইলটা এরকম হবে এবং এইটাই করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। ইনশাআল্লাহ স্যার। তাহলে কিন্তু স্যার পরীক্ষায় তো এই দেখো, এবার তুমি কিন্তু এবার আমার একটা প্রশ্ন উত্তর দাও। এই যে এখানে পড়ছো, এইটা তোমার কাছে বোধগম্য মনে হয়েছে টিচারের কাছে বেশি, নাকি এটার ইনভেস্টমেন্ট বেনিফিটটা ন্যাশনাল এবং ইয়াতে কোথায় হবে? রিডিউস ট্রাভেল টাইম, মিনিমাইজ ট্রান্সপোর্টেশন কস্ট আর ইনক্রিজ এটা, এই তিনটা আরো স্পষ্ট হয়েছে কিনা সেটা বলো। এই দুইটা উত্তরের মধ্যে আমি যদি এটা পয়েন্ট আকারে লিখতাম এটা, এবং নিচে উপরেটা পয়েন্ট আকারে লিখি নাই, নিচেটা পয়েন্ট আকারে লিখছি, কোনটা স্পষ্টীকরণ হয়েছে বলো? দ্বিতীয়টা স্যার, পরেরটা স্যার। ক্লিয়ার। মনে রাখবা, তোমারে স্যার দেখতে চাইবেন যে তুমি এইটার উত্তরটা ভালো করে বুঝছো কিনা, স্যারে বুঝাইতে পারছো কিনা। হ্যাঁ স্যার ওকে, দুইটাই ডান। তাহলে পয়েন্ট আকারে দেওয়া যাবে একই কোশ্চেনে? আমি 100% ওইটার পক্ষে, কিন্তু আমি ওই, তোমরা তো এখন কিছুটা লিবারাল হইছো, ওরা ওই সময় দাঁড়াও দাঁড়াও শোনো, এর আগে তো পয়েন্ট দিতে ওরা ভয় পাইতো, কারণ বইয়ের মধ্যে পয়েন্ট আকারে লেখা নাই, বুঝছো? পয়েন্টটা তো এইভাবে লেখা, মানে ট্রেডিশনাল পদ্ধতি দিয়ে বের হয়ে আসা তো চারটিখানি কাজ ছিল না, কাজ না। হ্যাঁ ওকে, তারপরে আসো। দ্রুত পড়ে দাও, এখানে বেশি কোনো প্রশ্ন নাই। তারপরেও বলো 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 বলো, একটু হেল্প করো না আমারে। The bank is bank also preparing several. বলেন আপু। বলো বলো, শুরু করলে দুজন একসাথে শুরু কর, আর কি নাইলে কেউ শুরু কর না, এই আর কি। হ্যাঁ বলো। The bank is also preparing several upcoming projects to further support the implementation of BDP 2100. These projects will help improve the navigability and river management infrastructure of Jamuna River to support inland water transport and boost economic activities around the river, as well as restore the ecology and transport capacity of the rivers of Dhaka city. The bank will also work with the government to focus on reducing pollution while enhancing climate resilience and productivity of irrigated agriculture. প্রশ্ন কি পরের প্রশ্নটা, হোয়াট ইনিশিয়েটিভস হ্যাজ দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট দ্য ডেল্টা প্ল্যান, তাই না? দৌড়ো, ভাগো Yes. ভাগো, সময় নেই এগুলোতে। তাহলে এখানে মূল বিষয়টা হলো দ্য ব্যাংক ইজ অলসো প্রিপেয়ারিং, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আরো কিছু সাপোর্ট দেওয়ার পরিকল্পনা আছে সামনে। এমনি তো দিছে টাকাটা, আরো কিছু দেবে, কি দেবে বলো? কি সাপোর্ট দেবে? স্যার স্মার্ট পরিবেশ ম্যানেজমেন্ট সংরক্ষণে and transport capacity হ্যাঁ এইটা এই যে ওই যে মানে ইমপ্রুভ নেভিগেবিলিটি অফ এন্ড রিভার ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অফ যমুনা নদীতে টু সাপোর্ট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, বুস্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস, এই যে মানে অভ্যন্তরীণ নৌ পরিবহন, তারপরে কি বলো অর্থনৈতিক উন্নয়নে অ্যারাউন্ড দ্য রিভার, নদীর চারপাশে, পাশাপাশি
যমুনা নদীতে অর্থনৈতিক কর্মকাণ্ড, এরপরে ওই যে কি বলেন এটার নাম, নৌ পরিবহন, এগুলা সহ আরো আছে। টু রিস্টোর দ্য ইকোলজি এন্ড ট্রান্সপোর্ট ক্যাপাসিটি অফ রিভার্স ইন ঢাকা সিটি। ঢাকা সিটির আশেপাশে যে তুরা বুড়িগঙ্গা আছে না, ওইগুলোর মধ্যেও ওই ট্রান্সপোর্ট ফেসিলিটি চালানো এবং ভারসাম্য, মানে পরিবেশগত ভারসাম্য রিস্টোর করার ক্ষেত্রে কে না এটার নাম, ওয়ার্ল্ড ব্যাংক আরো কিছু কাজ করবে সামনে, তাই না বলো? জি স্যার। আমার কথা বলছো কিনা? দুই জায়গায় কাজ করবে সামনে ভবিষ্যতে। এমনি তো মানে যমুনা নদীর চারপাশ দিয়ে যমুনা নদীর ইনফ্রাস্ট্রাকচার, যেমন ধরো ওই বেড়িবাঁধ দেয় আর কি যমুনা নদীতে, তারপরে এখানে কিছু পরিবহন চালু করা, অর্থনৈতিক বুস্টিং করা, এবং একই সাথে ঢাকা শহরের আশেপাশে নদীগুলোতে ট্রান্সপোর্ট পরিচালনা করা এবং ইকোলজিক্যাল রিস্টোর করার ক্ষেত্রে এটা একটা করবে। ডান, এটা আমাদের দরকার নাই। এরপরে কিছু নাই এখানে, এটা ভবিষ্যতে, এখানে কিন্তু প্যাসেজে নাই। যদি কোনো কিছু প্যাসেজে না থাকে দৌড়াও, সামনে যেগুলো দিবা। তারপরে মানে প্রশ্ন নাই, এরপরে পড়ো। হ্যাঁ, the bank will also work with the government to focus on reducing pollution while enhancing climate resilience and productive. আরো এগুলো নিয়ে কাজ করবে, ভালো কথা, করেন, সমস্যা নাই। The climate smart agriculture and water management project will rehabilitate water control infrastructure. এই দুইটা জিনিস মিলে সিএসএ মানে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট, এই দুইজনে মিলা রিহেবিলিটেট করবে কি বলো, ওয়াটার কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচার, ড্রেনেজ এন্ড ইরিগেশন সাব প্রজেক্টস, মেকিং এরিয়া, এত কিছু করবে। এগুলো আমাদের কোনোটাই প্যাসেজের মধ্যে নাই, মানে প্রশ্নের মধ্যে নাই। পরের অংশ, এবারের অংশটা পড়ে শোনো। এ সিরিজ অফ, ওই শুনতেছো, বলো না একটু, কাইন্ডলি হেল্প করে। হ্যাঁ, এ সিরিজ, এটা পড়ো। হ্যাঁ, A series of institutional and policy reforms are underway to support the implementation of BDP টু 2100। তাহলে এ সিরিজ অফ ইনস্টিটিউশন, অনেকগুলো রিফর্ম আন্ডারওয়ে চলতেছে। কি নিচের মধ্যে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল, Delta Governance Council and an inter-ministerial forum headed by the Prime Minister of Bangladesh have already been established to provide strategic direction. আচ্ছা, তাহলে বোঝা গেল একটা ডেল্টা গভর্নেন্স কাউন্সিল এবং একটা ইন্টারমিনিস্টারিয়াল ফোরাম। মানে কি বলে এটা? ইন্টারমিনিস্টারিয়াল ফোরাম বাংলা কি? আন্তঃমন্ত্রণালয়। হ্যাঁ, আন্তঃমন্ত্রণালয় মানে একটা, মানে হ্যাঁ, ওই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় ফোরাম অলরেডি কি করছে বলো, প্রতিষ্ঠা করা হয়েছে স্ট্র্যাটেজিক ডিরেকশন দেওয়ার জন্য। গুড। তাহলে কি হয়েছে, হোয়াট ইনিশিয়েটিভস বলো, হোয়াট ইনিশিয়েটিভস? The government is working on various and institutional reforms to implement the Delta Plan. An interministerial forum has been set up under the guidance of the Prime Minister of Bangladesh. A Delta Governance Council has also been formed to provide strategic direction. তো এবার তুমি খেয়াল করে দেখছো, এটা যদি আমি সুন্দর করে দুইটা পয়েন্টে দুইটা জিনিস লিখে দিতাম আরো সুন্দর হইতো। কিন্তু তোমাদের ভয়টা ভাঙানোর জন্য, অনেকের ভয় থাকতেছে, এই জন্য আমি এক প্যারা লিখছি, কিন্তু আমি 100% দুইটা পয়েন্টে লিখতাম। আমি তোমার কনফিডেন্টলি বলি, আমি তো দীর্ঘদিন ধরে তোমাদের সাথে আছি, যারা এইভাবে পয়েন্ট আকারে লিখে আসছে তারা ইংলিশে খুব ভালো নম্বর পাইছে। প্রমাণিত ওইটা লিখলে তো ভুল হওয়ার চান্স অনেক কম স্যার। ভুল হওয়ার চান্স কম, লেখাটা স্পষ্ট হয়। স্যার এখানে এই যে সেটআপ, বলো স্যার এখানে প্রশ্ন যে সেটআপ অ্যাজ এ গাইডেন্স আন্ডার দ্য প্রাইম মিনিস্টার হলে ভালো হতো না স্যার? হ্যাঁ, মানে এখানে হ্যাজ বিন সেটআপ, ঠিক আছে, এটা তুমি বলতে পারো। মানে আমি এটা বলছি, এটা আমি মাথায় রাখছি। শোনো, যদি আমি এই প্রশ্নের আলোকেই বাক্যটা যদি নাও লিখো, যদি তোমার বক্তব্য ক্লিয়ার করে তবুও হবে, তবে উচিত অবশ্যই কিসের বলো, প্রশ্নটার সাথে ফোকাস করে লেখা। ঠিক আছে, ওকে। এবার চলে আসো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য অ্যাডাপটিভ, এটা কোন জায়গায় আছে বলো? এখানে নাই, আমি অলরেডি দিয়ে গেছি। থ্রু দ্য স্ট্রং কমিটমেন্ট প্লেসড ইন বাংলাদেশ ইজ অন বিকাম গ্লোবাল সেন্টার অফ এক্সিলেন্ট অফ ডেল্টা, বাংলাদেশ উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যাবে সারা বিশ্ব, বাংলাদেশ বিডিপি ফলো করবে, এটা ঠিক আছে। এগুলোর মাধ্যমে দিস উইল টেক কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড আচ্ছা, দ্য ইনভেস্টমেন্ট অফ বিডিপি উইল বেসড অন অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। এই অংশটা পড়ে শোনো।
এর মানে কি? The investment to implement BDP will be based on adaptive delta management approach to ensure that the right investments are made at the right time. Sir, ওইটা correct কথা। বুঝছো? কাজটার দাঁড়াও, জন্য দেখা যায় না। হ্যাঁ কার্সারের জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ দাঁড়াও, আমি তোমাদের একটু একটু পাওয়ার বাড়ানোর জন্য এখানে দিদার দিদার আছো কিনা? দিদার, দিদার ক্লাসে আছো? দাঁড়াও 30 সেকেন্ড একটু। শুধু 30 সেকেন্ডের মধ্যে একটা আস্থা বাড়ানোর জন্য। কই দাঁড়াও দাঁড়াও, আমার কথা শুনতে পাচ্ছ কিনা? কথা শুনতেছো? জি জি স্যার। স্যার, স্যার শোনা যাচ্ছে। ভাই স্ক্রিনটা দেখছো কিনা? স্ক্রিন শেয়ার করলাম যে। স্যার এখন তো কিছু দেখা যায় না। দাঁড়াও, না স্যার, দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখো নাই? না স্যার। স্যার আপনি সেভ করতেছিলেন ওটা দেখছিলাম, কিন্তু মানে শো আচ্ছা করেনি আর হ্যাঁ, কি। কি রে ঘটনা? এই হলো কি রে ঘটনা কি বুঝছো? দাঁড়াও একটু, আমি একটা মানে তোমার কনফিডেন্সের জন্য দাঁড়াও একটু।
এবার দেখতেছো, এটা হলো উম, মেহেদী ছিল প্রথমে সম্ভবত ক্রিকেটার, পরবর্তীতে হলো অ্যাডমিন ক্যাডার আসছে আর কি, কততমতে 36-এ 36। তারিখটা কত তারিখ ছিল সেটা বলো, ডেটেড 15। তারিখটা হ্যাঁ 26/5/2015। ওই যে দেখো কথা কিন্তু এগুলো, এই যে তোমার দেখো এখনো কিন্তু লেটার টু এডিটর লেখা আছে না, থ্রু দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি আই ভেঞ্চার টু ভয়েস মাই, মনে আছে কিনা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই এই যে 2015 সালের সিগনেচার, হ্যাঁ 20/8। ওকে, তো ইয়াতে কত পার্সেন্ট পাইছে বলো, ইয়াতে কত পার্সেন্ট নাম্বার পাইছে? সি হাউ ওয়ার্ডস আই, অ্যারাউন্ড 40%। আই স্ন্যাচড 140 মার্কস। দেখছো তুমি এটা? জি। ওকে, তাহলে তোমার 140। 40 মার্কস, 140। এই জন্য দিদার থাকলে ভালো, দিদার নাই ক্লাসে আজকে, দিদারের মামা এটা, ঠিক আছে? হ্যাঁ, কুমিল্লাতে এসিলেন্ট ছিল, এখন সম্ভবত মেহেদী ঢাকা চলে আসছে। তো হাওয়েভার আমি বুঝে যাচ্ছি যে জাস্ট কিপ ফেইথ, তুমি ইয়ে করো, আস্থা রাখো, হ্যাঁ, আর চালাই যাও এইভাবে, কথা কথা শুধু শোনো, ইনশাল্লাহ ইয়ে হবে না। একদম পুরো সুপার, অনেক ভালো রেজাল্ট ছিল, কিন্তু ইংলিশে দুর্বল ছিল। রচনা হুবহু লিখে দিয়ে আসছে, আর কিছু নেই। স্যার এই সপ্তাহ ওকে, রচনার একটা তথ্য তো দেওয়ার কথা ছিল স্যার, দেবো দেবো দিয়ে দেবো। যদি মঙ্গলবারে দেখি আমি দুইটা একসাথে দিয়ে দিতে পারি কিনা। মঙ্গলবারে ওই তোমরা পরীক্ষা দাও, আমি পরীক্ষা দিয়ে ওই যে ওইটা সলভ করি, একসাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর 2-3 মিনিট। ওকে, এই ঠিক আছে, এটা একটু দেখে নিও, এরপর আমি একটু সামারিটা দেখাই দিতেছি। তাহলে এটা তুমি মোটামুটি আশা করি তোমরা বুঝছো, সময় যেহেতু কম একটু। এরপর দেখো দা গভর্নমেন্ট, তাহলে হোয়াট ইনিশিয়েটিভ, সরকার কি কি ইনিশিয়েটিভ নিছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। তাহলে আমি আমার মতো করে এটা ব্যাখ্যা করছি। হোয়াট আই মিন বাই দ্যাট ডেল্টা অ্যাডাপটিভ অ্যাপ্রোচ মিনস at first to combine the natural and water management of Bangladesh with the delta plan, বাংলাদেশের সাথে ইয়ে করা, to make the right investment at the right time, সময়ের কাজ সময় করা। ধরো তুমি বাঁধ বানাইতেছো বর্ষাকালে, তাহলে তো হবে না। and to accomplish the right thing at the right moment, যথাসময়ে সঠিক সময় সঠিক কাজটা করা। where do you think the key to achieving the delta plan lies, কোথায় আছে এটা ইয়ার মধ্যে দেয়া আছে। যে পাবলিক পার্টনারশিপ, পাশাপাশি কি বলো, ওই যে ইফেক্টিভ কোঅর্ডিনেশন এন্ড কোলাবোরেশন রিলেশন বিটুইন ভেরিয়াস স্টেক হোল্ডার্স, সবাই যদি মানে সবার সাথে যদি যোগসূত্রটা ভালো থাকে, তাহলে এটা এখানে লাইজ লেখা আছে। কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, এই যে এডুকেটিভ ইনভেস্টমেন্ট, এগুলো এই যে এই সমস্ত বিষয়গুলো নেওয়া যেতে পারে। ওকে, সাজেস্ট টু সুইটেবল টাইটেল তো আমি বললাম এটা, হ্যাঁ। ওকে, এই যে এরকম ধরনের 2-3টা তুমি এখানে বেশ কয়েকটা দেয়া আছে, আমি আরো 2-1টা অ্যাড করছি এরকম। এরপরে দেখো দ্য এক্সিকিউশন, এই দেখো আমি সামারি লিখতেছি, দ্য এক্সিকিউশন অফ বিডিপি এত ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ। About 2/3 of Bangladeshi people live in Delta region. To avoid the effects of climate change, the government is on, or government ইয়ে করছে, কি করছে বলো, সরকার কি করছে বলো, ক্লাইমেট চেঞ্জের প্রভাব এড়ানোর জন্য ডেল্টা প্ল্যান প্রণয়ন করছে, এটা তো মূল কথা। এরপরে এইটা যদি করা হয় তাহলে বেশ কিছু উন্নতি ঘটবে, তাই না? ইয়েস অন্য বলো, এটা করা হলে বেশ কিছু, এই যে ইট উইল অলসো, এই যে এক্সট্রিম জব পভার্টি, আসলে এক্সট্রিম পভার্টি বা কমাবে, এবং জব অপরচুনিটি গুলো ইমপ্রুভ করবে। এটার ফজিলত গুলো বর্ণনা করলাম আর কি। ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক কি করছে বলো, ইয়েও করছে, ইনভেস্টও করছে। দ্য গভর্নমেন্ট কিছু, হ্যাঁ, কিছু ইফেক্টিভ প্ল্যানও নিছে। এরপরে লং টার্ম নিলে এটা আরো ভালো হবে। এবার খেয়াল করে দেখো, আমি যে এই 10টা বাক্যের, এই যে 10টা প্রশ্নের উপর ফোকাস করে সামারিটা যে একটা বানাইলাম, আমারটা কি সামারি হয় নাই, বা আমারটার মধ্যে কি মূল কথাগুলো ফুটে ওঠে নাই? জি স্যার। জি স্যার। আমি তাই বলতেছি। আমার তুমি যদি বলো আরো ইফেক্টিভ, আরো একুরেট, আরো 20 মিনিট লিখে দেন, আমার সম্ভব না, আমি সরি। ইভেন তুমি যদি বলো ভাষাগতভাবে এটা সহজ, মানে অন্য হ্যাঁ, প্যাসেজ ভাষাগত, থেকে শুনুন আরেকটা কথা বলে রাখি, যদি বলো এই প্যাসেজ পড়ে সামারি লেখেন, তাও আমি 20 মিনিটে আমিও অপারগ, আমি আই এম সরি, আমার দ্বারা হবে না, আই এম সরি। তুমি যদি এই প্যাসেজটা পড়া বলো যে 20 মিনিটে একটা উৎকৃষ্ট সামারি লিখে দেন, আই এম সরি, আমি পারবো না। কিন্তু আমি যখন দেখছি যে এই প্রশ্নগুলোর উপর খেয়াল রাখলে 20 মিনিটে আমি দারুণ এটা বানিয়ে ফেলতে পারি।
তুমি আমার চিন্তাটা ধরতে পারছো কিনা? জি স্যার। এবং আমি প্রমাণ করে দেখাইছি যে এটা যদি আমি প্রশ্নগুলো ফোকাস করি আমার একটা মূল কথা চলে আসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, মঙ্গলবার দেখাবে। বাই। মঙ্গলবার টাইম মনে আছে, দেখে কিন্তু ভুল করো না। ওই নাজুম ভাইয়ের একটু জানাই রেখো তো কাইন্ডলি, মনে থাকবে? ক্লাসের টাইমটার ব্যাপারে একটু জানাই রেখো। হ্যাঁ স্যার মঙ্গলবার কি সন্ধ্যে আগে পরীক্ষাটা দিব স্যার? হ্যাঁ, আগে সব পরীক্ষা টরীক্ষা দিয়ে রাখবা, আমার সাথে তোমরা শেয়ার করবা আর কি, আর কিছু না। ওকে, আসসালামু আলাইকুম।